দেওয়ার জন্য। এবং আমরা আমাদের এই কোর্সের প্রতিটি অনলাইন সেশন আমরা রেকর্ডেড রাখবো, যেন পরবর্তীতে কোনো পার্টিসিপেন্ট কোনো ক্লাস মিস করলে যেন সেটা পরবর্তীতে গো থ্রু করতে পারেন আর কি। তো সেই জায়গা থেকে আমি কোর্সটা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য শুরুতে আইওএম এর হায়ার ম্যানেজমেন্ট থেকে ডক্টর চার্লস এরিক হালদার দাদাকে রিকোয়েস্ট করতেছি কিছু বলার জন্য। Thank you, Dr. Sani. Thank you all for joining this course. Especially আমি ধন্যবাদ দিতে চাই প্রফেসর এ কে এম মতিউর রহমান স্যারকে এবং তার টিমকে বিএসএস এমএমইউ তে যারা এই কোর্সের জন্য আমাদেরকে সহায়তা করছেন তাদের সময় দিয়ে এবং টেকনিক্যাল এক্সপার্টিস দিয়ে। আম, এছাড়াও আমাদের আইওএম এর সানি, আপনাকেও ধন্যবাদ যে এই ইনিশিয়েটিভ অর্গানাইজ করার জন্য। আর যারা জয়েন করেছেন তাদেরকে কংগ্রেচুলেট জানাতে চাচ্ছি যে আপনারা একটা কম্পিটিটিভ প্রসেসের মধ্য দিয়ে সিলেক্টেড হয়েছেন এই কোর্সের জন্য। আশা করছি যে আপনারা পুরো কোর্সটি কমপ্লিট করবেন এবং যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো সব কমপ্লিট করবেন এবং ফাইনালি প্যালিয়েটিভ কেয়ারের জন্য কন্ট্রিবিউট করতে পারবেন। আপনারা জানেন যে রিফিউজি সেটিং এ যারা আছে, প্যালিয়েটিভ কেয়ার এটি একটি নেগলেক্টেড কনসেপ্ট আর কি, যেখানে প্যালিয়েটিভ কেয়ার বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিতে এখন পর্যন্ত জানেই না এরকম মানে বেশিরভাগ ফ্যাসিলিটিতে দেখা যায়। সেদিক থেকে আইওএম প্রথম হচ্ছে হিউম্যানিটেরিয়ান সেটিং এ প্যালিয়েটিভ কেয়ারটাকে পাইলট করে এবং এক্সপান্ড করে। তো আমরা চাইবো যে আপনারা যে স্কিলটা এখান থেকে নেবেন আমাদের স্যারদের থেকে, তারা যে এক্সপার্টিসটা আপনাদের কাছে শেয়ার করবেন, আপনারা সেটা নিয়ে এরপরে যে কোনো সেটিং এ, হিউম্যানিটেরিয়ান সেটিং এ এটা ইমপ্লিমেন্ট করবেন, যাতে প্যালিয়েটিভ কেয়ারকে আমরা সাকসেসফুলি হেলথ মডেলে ইনক্লুড করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার চার্লস দাদা। আহ, আমরা সবাই দাদার কথা শুনেছি এবং সকল পার্টিসিপেন্টদের কাছে অনুরোধ থাকবে যে খুব অ্যাক্টিভলি আমরা এই সেশনটাতে এবং পরবর্তী সেশনগুলোতে পার্টিসিপেট করব। এখন আমি রিকোয়েস্ট করতেছি প্রফেসর ডক্টর এ কে এম মতিউর রহমান স্যারকে, স্যার এই কোর্সটার ইনোগ্রেশন শুরু করার জন্য এবং ভোট অফ স্পিচ আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার, ওভার টু ইউ স্যার। ধন্যবাদ ডাক্তার সাইদ সানি। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় ডক্টর চার্লস এরিক হালদার, ডক্টর সাইদ সানি এবং অন্যান্য পার্টিসিপেন্টগণ, আপনাদেরকে শুভেচ্ছা। গুড গুড আফটারনুন। আমি ডাক্তার এ কে এম মতিউর রহমান ভূঁইয়া, প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা প্যালিয়েটিভ কেয়ারের ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করব, ইন্ট্রোডিউসিং প্যালিয়েটিভ কেয়ার। তো আমার লেকচারটা একটু লম্বা হবে হয়তো, তার মধ্যে আমরা চেষ্টা করব কিছু কথা বোঝার জন্য। আমরা সবাই হয়তো প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে অনেক সময় ভালো ধারণা রাখি না, এটা স্বাভাবিক, যেহেতু আমাদেরকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এইটাকে পড়ানো হয়নি। বর্তমান ডেভিডসন বা মেডিসিন বইগুলোতে প্যালিয়েটিভ কেয়ার এসেছে, তো আগে যেহেতু পড়ানো হয়নি কাজে অনেকের একটু ধারণাটা স্পষ্ট নয়। তো আমরা চেষ্টা করব এটাকে একটু স্পষ্ট করা যায় কিনা। আমাদের দেশের প্রায় 6 থেকে 10 লাখ মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার, কিন্তু তারা ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছে, অথচ এই সেবাটা পাচ্ছে না। আমরা তাদেরকে কিভাবে এই সেবা দিতে পারি এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমার মনে হয় সবাই আপনারা যুক্ত হতে পেরেছেন। সবাই কি যুক্ত হতে পেরেছেন? ডাক্তার সাইদ সানি সাহেব। জি স্যার। স্যার, আমাদের টোটাল 20 পার্টিসিপেন্ট ফ্রম দ্য ফিল্ড এবং 2 পার্টিসিপেন্ট ফ্রম দ্য অফিস, সবাই আমরা স্যার জয়েন করতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরু করছি। আমি স্লাইডগুলো ইংরেজিতে দেখাবো আর কথা বাংলাতে বলবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা ওখানেও বলতে পারেন অথবা সবার শেষে বলতে পারেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আপনাদেরকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি। 1 থেকে দেড় ঘন্টা লেগে যেতে পারে, যেহেতু একটু বড় লেকচার এটা। থ্যাংক ইউ। আমি তাহলে আমার প্রথম স্লাইডে চলে গেলাম।
প্যালিয়েটিভ কেয়ার কি। আমরা এই প্যালিয়েটিভ কেয়ারের আজকে লেকচারে জানবো ডেফিনেশন এবং স্কোপ অফ প্যালিয়েটিভ কেয়ার, দি কনসেপ্ট অফ টোটাল care, concept of quality of life, concept of supportive care, and issues of chronically incurably ill persons, and role of medical profession as a member of palliative care team. এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি, যেটা ওয়ার্ল্ড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্সের একটি জার্নালের টপ পেজ, গ্লোবাল অ্যাটলাস ফর প্যালিয়েটিভ কেয়ার সেকেন্ড এডিশনের। এটা ডব্লিউএইচও এবং গ্লোবাল অ্যাটলাস মানে ওয়ার্ল্ড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স, অর্থাৎ সারা বিশ্বের যত প্যালিয়েটিভ কেয়ার লোক আছেন সবাই মিলে এটা তৈরি করছেন আর কি। তো আমরা ওখানে আমাদের একটা ছবি আছে, বাংলায় দেখা যায়, এটা তো ইংরেজিতে অ্যাটলাসটা ছাপা হয়, ওখানে বাংলায় একটা ছবি দেখা যাচ্ছে যেখানে একজন লোককে কিছু খাবার দেওয়া হচ্ছে, আরেকজন লোক হুইল চেয়ার ধরে রাখছে। এটা আমাদের নারায়ণগঞ্জের একটা প্রকল্প আছে, মমতাময় নারায়ণগঞ্জ কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার। এই ছবিটিকে তারা গ্লোবাল অ্যাটলাস ফর প্যালিয়েটিভ কেয়ার, একটা আন্তর্জাতিক জার্নাল, তাদের টপ পেজে চেপেছে। তার মানে আমাদের এই সার্ভিসটাকে তারা রিকগনাইজ করছে। এটা একটা অংশ, তার মধ্যে আমরা হোম কেয়ার, ইনডোর কেয়ার, তারপরে আউটডোর কেয়ার, বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়া, তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া, যত ধরনের সেবা আছে আমরা বাড়িতে গিয়ে দিতে পারি সেটা আমাদেরকে দেওয়া, এটা আমরা ওখানে করে থাকি। তো আমরা এই সেবাটাকে তারা যেহেতু রিকগনাইজ করেছে, আমরা এতে অত্যন্ত খুশি। আমরা পরেরটাতে যাচ্ছি, কমন সিমটম ইন প্যালিয়েটিভ কেয়ার। প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে যে একজন মহিলা উনি ইয়ের কাছে ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে পড়ছেন, অর্থাৎ ওনার অনেক আগে পায়খানা চেপেছে কিন্তু পায়খানা করতে পারছেন না, অর্থাৎ উনি কার্সিনোমা কোলন বা রেকটাম এরকম একটা কিছুতে ভুগতেছেন, কনস্টিপেশন, অ্যাবসোলিউট কনস্টিপেশন, এতক্ষণ ধরে বসে আছেন, পেটে ব্যথা হচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না। এখন ওনার পায়খানা করাই দিতে পারলে উনি হয়তো শান্তি পেতেন। দ্বিতীয়টা একটা ব্রেস্ট কার্সিনোমার পেশেন্ট, ওনার ব্রেস্টটা ম্যাস্টেক্টমি করা হয়েছে, তারপরে কিছু ওন তো হিলিং হয় নাই, সেকেন্ডারি আর কতগুলো ডিপোজিট একজিলা এবং অন্যান্য পার্টি হয়েছে। থার্ড পেশেন্ট দেখা যায় যে একটা কার্সিনোমার পেশেন্ট একদম কেকেক শিখে শুকে টুকে চলে গেছে। তো ওনার যে অবস্থা, এই অবস্থায় ওনার সেবার দরকার, প্যালিয়েটিভ সেবার দরকার। ফোর্থ যে পেশেন্টটা আমরা দেখছি, এই পেশেন্টটার একটা কেমোথেরাপি নিচ্ছে কোনো কার্সিনোমার জন্য, ধরে নিয়ে আমরা কার্সিনোমা স্টমাকের জন্য কেমোথেরাপি নিয়েছে, মুখে ওরাল আলসার টালসার হয়েছে, তিনি খেতে পারেন না, ওনার রক্তের মধ্যে অসুবিধা হচ্ছে। ফিফথ যে বাচ্চাটাকে দেখছি, এই বাচ্চাটা সেরিব্রাল পালসির বাচ্চা, তার হাত পা গুলা শুকিয়ে গেছে। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তার কিভাবে লাইফটাকে স্বাভাবিক রাখা যায়, তার মা বাবা ভাই বোন সবাইটা চাই। প্রত্যেকের বাচ্চা প্রত্যেকের কাছে অত্যন্ত মূল্যবান। তারপরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্সিনোমার পেশেন্ট, লাং কার্সিনোমা, যার প্রলিফেশন হয়েছে, মেসিভ প্রলিফেশন, তার খুব বেদ্যের শেষ হচ্ছে, ওনার বেদ্যের শেষের জন্য অক্সিজেন দেওয়া হচ্ছে, ওনার সার্ভিসের জন্য প্যালিয়েটিভ কেয়ার দরকার। আমরা এই পেশেন্টকে আমরা কিভাবে প্যালিয়েটিভ কেয়ার দিতে পারি সেটি আমরা চিন্তা করছি। প্যালিয়েটিভ কেয়ার বাচ্চাদেরও দরকার, এখানে বেশ কয়েকটা বাচ্চা আছে যাদের আমরা প্যালিয়েটিভ কেয়ার দরকার এবং যাদেরকে প্যালিয়েটিভ কেয়ার দিতে পারি। যেমন প্রথমটায় আমরা মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পালসি দেখছি, দ্বিতীয়টারও আমরা এরকম একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন দেখছি, যে ম্যালিগন্যান্ট কন্ডিশনের জন্য একটা অপারেশন করা হয়েছে। তৃতীয় নিচের দিকের যে বাচ্চাটা রেটিনোব্লাস্টোমা, এটার অপারেশন করার পরে চোখটা বেশ ভালো হয়ে গেছে। এর উপরের যে বাচ্চাটা হাইড্রোকেফালাসের বাচ্চা, ওরও মেডুলোব্লাস্টোমা বা ব্রেন টিউমার হয়েছে, তার হাইড্রোকেফালাসিয়া, মাথাটা অনেক বড় হয়ে গেছে। এর উপরে দুইটা বাচ্চার, একটা লিউকেমিয়া আর একটা লিম্ফোমা, এই দুইটা বাচ্চারও প্যালিয়েটিভ কেয়ার দরকার। তো আমরা বাচ্চা গ্রুপেরও প্যালিয়েটিভ কেয়ার দরকার, বড়দেরও প্যালিয়েটিভ কেয়ার দরকার। কিভাবে আমরা এটা প্রোভাইড করতে পারি? 3 নম্বর আমরা যে স্লাইডে আসলাম, এখানে আমরা দেখছি যে একজন পেশেন্ট যিনি কেমোথেরাপি নিচ্ছেন ক্যান্সারের জন্য, এখন কেমোথেরাপির পরে প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, এবং ওখানে উনি কিভাবে ওনার জীবনের এক্সপিরিয়েন্স গুলো বর্ণনা করছেন। আমাদের একজন চিকিৎসক ওনার ডিটেলস হিস্ট্রি নিচ্ছেন, লম্বা হিস্ট্রি। প্যালিয়েটিভ কেয়ার হিস্ট্রি নিতে গেলে রোগীর পাশে বসে তার শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক সবগুলা বিষয় ধীরে ধীরে তুলে আনতে হয় এবং
তার হিস্ট্রিটা কমপ্লিট করতে হয়। তারপর তাকে যতটুকু চিকিৎসা দেওয়ার, সান্ত্বনা দেওয়ার, সাহায্য সহযোগিতা করার করতে হয়। তো হিস্ট্রিয়ার একটা টেকনিক আমরা দেখলাম। এখানে আমরা একটা উইথড্রন পেশেন্টকে দেখছি, আমাদের একজন ডক্টর কিভাবে তাকে সান্ত্বনা দিতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, তিনি কোনোভাবেই কথা বলছেন না। তো তাকে কিভাবে কথা বলিয়ে তার মনের অসুবিধাগুলা দূর করা যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা আসি এবার প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার ইংরেজি শব্দ, বাংলায় আমরা বলতে পারি আহ আহ, বাংলায় আমরা প্রশমন সেবা বলতে পারি। প্রশমন সেবা কি? আমরা বাংলা সাধারণভাবে যদি বলি, নিরাময় অযোগ্য, শয্যাশায়ী এবং প্রগ্রেসিভ ইলনেস, যে ইলনেসটা দিন দিন বাড়বে, এরকম একটা রোগীর শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সমস্যাগুলোর সমাধান করে তাকে একটা ভালো লাইফ উপহার দেওয়ার নামই প্যালিয়েটিভ কেয়ার। ইংরেজিতে যদি বলি, ডব্লিউএইচওর প্রথম ডেফিনিশন ছিল এটা: প্যালিয়েটিভ কেয়ার is the active total care of patients with an incurable, progressive, life-threatening condition and their families by a multi-professional team। তাহলে এখানে রোগী আসবে, রোগীর ফ্যামিলি আসবে, আর সেবা দিব আমরা শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক, 4 ধরনের, বাই মাল্টি প্রফেশনাল টিম। এখানে প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট থাকবে, অন্যান্য স্পেশালিস্টও থাকতে পারেন, মেডিকেল অফিসার থাকবে, নার্স থাকবে, ভলান্টিয়ার থাকতে পারে, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিরিচুয়াল থেরাপিস্ট, রিলিজিয়াস লিডার, সবাই মিলে থাকবে। আর ডব্লিউএইচওর যে ডেফিনেশনটা বর্তমানে আমরা ব্যবহার করি, বা যেটা এখন প্যালিয়েটিভ কেয়ারের সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়, এটা 2002 সনে প্রথম তৈরি করা হয়েছে ডব্লিউএইচও। তারপর 2014 সনে এটা আবার রিভাইজ করেছে, এখনো বর্তমানে এটাই চলছে। প্যালিয়েটিভ কেয়ার ইজ এন অ্যাপ্রোচ দ্যাট ইমপ্রুভস দি কোয়ালিটি অফ লাইফ। এমন একটা উদ্যোগ যা জীবনযাত্রার মানকে ইমপ্রুভ করে, অফ পেশেন্টস এন্ড দেয়ার ফ্যামিলিজ। সব জায়গায় রোগীকে সাধারণত টার্গেট করা হয়, এখানে রোগী এবং রোগীর পরিবারের সদস্যদেরকেও টার্গেট করা হয়। ফেসিং দ্য প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ লাইফ থ্রেটেনিং ইলনেস, জীবনকে হুমকির মুখে ফেলে দেয় এরকম একটা ইলনেসকে, ইলনেসের দ্বারা যে সমস্যা, সেই সমস্যায় সে ভুগতেছে, আমরা কি করব? থ্রু দি প্রিভেনশন এন্ড রিলিফ অফ সাফারিং বাই মিনস অফ আর্লি আইডেন্টিফিকেশন এন্ড ইম্পেকেবল অ্যাসেসমেন্ট এন্ড ট্রিটমেন্ট অফ and other problems, physical, psychosocial and spiritual। অর্থাৎ এরকম একজন নিরাময়যোগ্য রোগীকে তার সমস্ত সমস্যাগুলো নিখুঁতভাবে নির্ধারণ করে তার একটা চিকিৎসা দেওয়া, শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক চিকিৎসা দেওয়ার কথাই ডব্লিউএইচও ডেফিনেশনে বলেছে। এটাকে যদি আমরা বাংলা করি, তাহলে প্যালিয়েটিভ কেয়ার মানে প্রশমন সেবা কি দাঁড়ায়? প্যালিয়েটিভ কেয়ার এমন একটি উদ্যোগ যা নিরাময়যোগ্য রোগে আক্রান্ত রোগীদের এবং তাদের পরিবারের সদস্যদের জীবনের মান বাড়ায়, তাদের এবং দুর্ভোগ প্রতিরোধ ও নিরাময়ের মাধ্যমে যা ব্যথা ও অন্যান্য শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে নিখুঁতভাবে শনাক্ত করে চিকিৎসা প্রদান করা হয়। তাহলে এটা বাংলা ডব্লিউএইচও ডেফিনেশনের মোটামুটি বাংলা ভার্সন আমরা এরকম করতে পারি। আমরা যাই আর একটু আগাই, প্যালিয়েটিভ কেয়ারের কি কি ক্যারেক্টারিস্টিক্স বা ক্রাইটেরিয়া থাকা উচিত? এটা হোলিস্টিক হবে, অ্যাড্রেসিং ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, ফ্যামিলি, স্পিরিচুয়াল এন্ড এক্সিস্টেন্সিয়াল কনসার্ন। অর্থাৎ সব দিক দিয়ে আমরা রোগীকে সেবা দিব, মানসিক, আত্মিক, সামাজিক, শারীরিক, সব ধরনের। এবং এটা পেশেন্ট সেন্টার্ড, ফোকাস অন দি কোয়ালিটি অফ লাইফ, পেশেন্টের জীবনযাত্রার মানকে কিভাবে উন্নত করা যায় এটা আমরা চেষ্টা করব। ক্যান বি প্রোভাইডেড ইন ট্যান্ডেম উইথ লাইফ প্রলঙ্গিং ট্রিটমেন্ট। যদি পেশেন্ট ক্যান্সার থেরাপি বা রেডিওথেরাপি বা অন্য কোনো থেরাপি পায়, ওটার সঙ্গে আমরা প্যালিয়েটিভ কেয়ার দিতে পারি। প্যালিয়েটিভ কেয়ার যে অন্য ট্রিটমেন্ট শেষ করবে তারপরে শুরু করবো তা নয়। বেসড অন দি নিড, পেশেন্টের যে দরকার, যে প্রয়োজন, যেটা দরকার সেটাই আমরা করবো। নট লিমিটেড টু ডায়াগনোসিস অর প্রগনোসিস। ডায়াগনোসিসের উপর নির্ভর করে না, পেশেন্টের যেরকম অসুবিধা সেরকম অসুবিধার জন্যই আমরা এই চিকিৎসা দিব। অ্যাপ্লিকেবল অ্যাক্রস অল এজেস গ্রুপ, যেমন বাচ্চাদের দরকার, শিশুদেরও দরকার, বড়দের দরকার, বয়স্কদের দরকার, প্যালিয়েটিভ কেয়ার সবারই দরকার। অলসো কনসার্ন উইথ দি পেশেন্টস ফ্যামিলিজ এন্ড আদার। অন্যান্য রোগের শুধু পেশেন্টকে আমরা এই সেবা দেই, এখানে পেশেন্টের ফ্যামিলি এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা তার সঙ্গে জড়িত, যারা তার কেয়ার গিভার বা যত্ন নেন, ওনাদের যদি কিছু অসুবিধা হয় তাদেরকেও প্যালিয়েটিভ কেয়ার সেবা দিতে পারে বলে। কিন্তু আমরা হয়তো অতটা পারি না, যতটুকু আমরা পারি ততটুকু দিব।
প্রোভাইডেড বাই মাল্টি প্রফেশনাল হেলথ কেয়ার টিম। এই মাল্টি প্রফেশনাল টিমে প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট থাকবে, অন্যান্য স্পেশালিস্ট থাকতে পারেন যেমন অনকোলজিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, তারপরে থাকতে পারেন মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, গাইনোকোলজিস্ট বা অন্যান্য স্পেশালিস্ট, সঙ্গে মেডিকেল অফিসার, নার্স, প্যারামেডিক্স, ভলান্টিয়ার, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সবাই মিলে আমরা একটা ভালো সেবা দিব, যার মাধ্যমে ওনার জীবনযাত্রার মান উন্নয়ন হবে। হসপিস একটা শব্দ আমরা বলছিলাম প্রথমে, ওয়ার্ল্ড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার। বাংলাদেশে যেটাকে প্যালিয়েটিভ কেয়ার বলি, কোনো কোনো দেশে এটাকে প্যালিয়েটিভ কেয়ার বলে। ইউরোপের কিছু দেশে এই সেবাটাকে হসপিসের মাধ্যমে দেওয়া হয়, তারা হসপিস কেয়ার বলে। হসপিস কেয়ার কি? এটা হলো এমন একটা সেবা যা জীবনের শেষ প্রান্তে রোগীদেরকে, যারা জীবনের শেষ প্রান্তে অর্থাৎ শেষ 6 মাস বা 1 বছরের মধ্যে পৌঁছে গেছে, তাদেরকে দেওয়া হয়। এটা হসপিস সেবাটা তাদের প্রাতিষ্ঠানিকভাবেও দিতে পারে, বাড়ি বাড়ি গিয়েও দিতে পারে। এটা হোম কেয়ারের মাধ্যমে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়। অন্যান্য দেশে, ইউরোপে সাধারণত ছোট্ট ছোট হসপিটাল থাকে, আমাদের হেলথ কমপ্লেক্সের মতো, যেখানে 20 থেকে 25টা বেড থাকে। ওখানে ডাক্তার, নার্স সবাই থাকেন, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট থাকেন। তারা ওখানে জীবনের শেষ প্রান্তের রোগীদেরকে ভর্তি করেন, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন সেবা দেন, আবার বাড়িতে পাঠিয়ে দেন। তাদেরই আবার একটা হোম কেয়ার টিম আছে, যাদের মধ্যে ডক্টর থাকেন, নার্স থাকেন, প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকেন, ভলান্টিয়ার থাকেন। তারা আবার বাড়িতে গিয়েও তাদেরকে সেবা দেন। তাদের উদ্দেশ্য হলো যে তাদের মৃত্যুটা যেন পিসফুল হয়, কমফোর্টেবল হয় এবং উইথ ডিগনিটি যেন তারা দুনিয়া থেকে চলে যেতে পারেন। হসপিস সেন্টার হলো এক্সিলেন্স অফ প্রোভাইডিং স্পেশালিস্ট প্যালিয়েটিভ কেয়ার। এবং ম্যাক্সিমাম পেশেন্ট সাধারণত ক্যান্সার ডায়াগনোসিস হয়, তাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল নিডটাই বেশি থাকে। ইউজুয়ালি তারা যদি হসপিসে ভর্তি হয় 10 থেকে 14 দিন ম্যাক্সিমাম থাকে, এর চেয়ে কমও থাকে, 2 দিন 4 দিন 5 দিন থাকে। এবং তারা তাদের হোম কেয়ার টিমের মাধ্যমে রোগী যখন বাড়ি চলে যায় তখন বাড়িতে গিয়ে তারা সেবা দেন। প্রত্যেকটা হসপিসেরই এরিয়া নির্ধারিত করা, যেমন আমাদের প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সের যদিও এরিয়া নির্ধারণ করা নাই, প্রত্যেকটা থানার কিন্তু এরিয়া নির্ধারণ করা, যে এই থানার ভিতরের লোকজন এই থানায় মামলা করতে পারবে। ঠিক এরকম হসপিসেরও একটা এরিয়া নির্ধারণ করা আছে, যে এই এলাকার মানুষ এই হসপিসের সেবা নিবে এবং তাদের হোম কেয়ার সার্ভিস, ইনডোর সার্ভিস ভর্তি হলে সবটাই তারা দেবেন। তো হসপিস সম্পর্কে আমাদের আর বেশি বলার দরকার নাই। আমেরিকাতে হসপিস সেবাটা লাস্ট 6 মান্থস অথবা তার চেয়ে কম সময়ের মধ্যে যে রোগীরা থাকবে তাদেরকে দেওয়ার জন্য বলছে, কারণ এখানে আবার তাদের ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে। এর জন্য হসপিস সেবা সাধারণত লাস্ট 6 মাস বা তার চেয়ে কম যারা বাঁচবেন তাদেরকে দেওয়া হয়। তো ফিলোসফি অফ প্যালিয়েটিভ কেয়ার, আমি কি আমার কথা শোনাতে পারছি আপনাদেরকে? আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা কি জি স্যার। সবাই শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এবার ফিলোসফি অফ প্যালিয়েটিভ কেয়ারে যাচ্ছি। কি ফিলোসফি প্যালিয়েটিভ কেয়ারের? আমাদের মূল জিনিসটা হলো অ্যাবাউট ম্যাক্সিমাইজিং এ পারসনস কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মান উন্নয়ন করা বাই ইফেক্টিভ সিমটম কন্ট্রোল। তার যে উপসর্গগুলো আছে এই উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করা, সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল সাপোর্ট দেওয়া, এবং ইন এ socially meaningful way while truly allowing someone to be themselves at the difficult time. প্রত্যেক মানুষটা যখন জীবনের শেষ প্রান্তে খারাপ সময় খারাপ সময়ের মধ্যে অতিবাহিত করে, তখন তাদেরকে উপযুক্তভাবে সাপোর্ট দেওয়া, তাদের যত্ন নেওয়া, তাদের সেবা করা, এটি প্যালিয়েটিভ কেয়ারের ফিলোসফি। তাতে কি হবে? আলটিমেট এনশিওরস গুড ডেথ, ভালো মৃত্যু এনশিওর করবে পেশেন্ট এবং তার কেয়ার গিভার এবং ফ্যামিলি মেম্বার, সবাই এতে তুলনামূলক সন্তুষ্ট থাকবে। ডেথ কোনোদিন গুড হয় না, তবে যদি কোনো কষ্ট বা সাফারিংস না থাকে তাহলে এটাকে গুড ডেথ বলতে হবে, যেহেতু সব মানুষই মারা যাবে আলটিমেটলি। কাজেই ডেথটা যেন সুন্দর হয়, তার ধর্ম অনুযায়ী হয়, তার সমাজের কাছে অ্যাকসেপ্টেবল হয় এবং সবাই যেন এটাকে ভালোই বলে, এরকম একটা গুড ডেথ এনশিওর করাই প্যালিয়েটিভ কেয়ারের ফিলোসফি। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ প্যালিয়েটিভ কেয়ার 10 কোর কম্পিটেন্সি প্যালিয়েটিভ কেয়ারের জন্য নির্ধারণ করেছে। এই কোর কম্পিটেন্সি গুলা সবগুলাই আমি বলছি না, কয়েকটা বলছি। অ্যাপ্লাই দ্য কোর কনস্টিটিউয়েন্টস অফ প্যালিয়েটিভ কেয়ার ইন দ্য সেটিং অফ পেশেন্টস এন্ড ফ্যামিলিজ আর বেসড
meet the patient's physical needs, meet the patient's psychological needs, meet the patient's social needs, meet the patient's spiritual needs, and respond to the needs of the family carer. আরো 2, 4, 5টা শব্দ আছে, আমরা সব বলছি না। ডেভেলপ পার্সোনাল কমিউনিকেশন স্কিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড প্র্যাকটিস অফ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, এগুলা দরকার প্যালিয়েটিভ কেয়ারে। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ প্যালিয়েটিভ কেয়ার এই কোর কম্পিটেন্সিগুলা তারা ডেভেলপ করেছে। আমরা আসি, কি কি কম্পোনেন্ট থাকবে প্যালিয়েটিভ কেয়ারের। 1 নম্বর গুড কমিউনিকেশন, 2 নম্বর সিমটম ম্যানেজমেন্ট, 3 নম্বর এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং অ্যান্ড অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং, 4 নম্বর ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, 5 নম্বর বিরিভমেন্ট সাপোর্ট। এখন একটু একটু করে বলে ফেলছি। গুড কমিউনিকেশন মানে পেশেন্টের সঙ্গে পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্টের সঙ্গে পেশেন্টের রোগ সম্পর্কে সমস্ত তথ্য আদান প্রদান করতে হবে, এবং তারা কি ডিজায়ার করছে, তারা কি সেবা চায়, তারা কি চায়, সেটা তাদেরকে বলতে হবে। এর মধ্যে ব্রেকিং দ্য ব্যাড নিউজ থাকবে, এন্ড অফ লাইফ কেয়ার ডিসকাশন থাকে। ব্রেকিং দ্য ব্যাড নিউজের জন্য আমরা স্পাইক প্রোটোকল ইউজ করি, এটা পরে কমিউনিকেশনের ক্লাসে আপনাদেরকে বলা হবে স্পাইক মানে কি। তো গুড কমিউনিকেশনের মাধ্যমে আমাদের ইনফরমেশনটা শেয়ার করতে পারবো। পেশেন্ট যে মৃত্যুর পূর্বকালে আনসার্টিনিটি থাকে পেশেন্ট এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্ট, যে কখন কি হবে, কি করতে হবে, সেটা আমরা দূর করতে পারি। এবং জয়েন্ট ডিসিশন নেওয়া, পেশেন্টের আত্মীয় স্বজন, পেশেন্ট এবং ডাক্তার, সিস্টার, নার্স সবাই মিলে একটা জয়েন্ট ডিসিশন নিতে পারি, যেটা পেশেন্টও স্যাটিসফাইড হয়, পেশেন্ট কেয়ার গিভার স্যাটিসফাইড হয়, এবং চিকিৎসক স্যাটিসফাইড হন। এরপরে আসি 2 নম্বরে সিমটম ম্যানেজমেন্ট। অন্যান্য রোগীর যেরকম সিমটম থাকে, ক্যান্সার বা মরণাপন্ন রোগীরও ঠিক এরকমই সিমটম থাকে, প্রায় 40-এর মতো সিমটম থাকে। এই সিমটম গুলাকে আমরা সুন্দরভাবে যদি ম্যানেজ করতে পারি, তাহলে পেশেন্ট অত্যন্ত খুশি হবে। এটা প্যালিয়েটিভ কেয়ারের 2 নম্বর কম্পোনেন্ট, গুড কমিউনিকেশন, সিমটম ম্যানেজমেন্ট। এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং এন্ড অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং, জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ শেষ 6 মাস বা শেষ 1 বছরের মধ্যে ওনার সেবার যে পরিকল্পনা, উনি এবং ওনার রোগী এবং রোগীর আত্মীয় স্বজন কিভাবে এই অবস্থা থেকে, বার্ডেন থেকে একটু রেহাই পেতে পারে, এটার জন্য রোগীর সঙ্গে এবং রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে একটা চিকিৎসক এবং নার্স মিলে একটা প্ল্যানিং তৈরি করে, একটা পরিকল্পনা তৈরি করে। এটাকে এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং এবং অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং বলা হয়। এটা আমাদের 3 নম্বর কম্পোনেন্ট। এই 4 নম্বর কম্পোনেন্ট হলো ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ। এই যে পেশেন্ট গুলো আছে, এক একজন একটা বেড শুরু হয়ে গেছে, এক একজনের পায়খানা হচ্ছে না, এক একজনের বমি হচ্ছেই হচ্ছে। এখন বমিটা বন্ধ করতে পারলে, পায়খানাটা যদি হয় ঠিক মতো, পেটের ব্যথা যদি কমে যায়, তাহলে পেশেন্টের জীবনযাত্রার মান অনেক ভালো হবে। এটা 4 নম্বর কম্পোনেন্ট। আর 5 নম্বর কম্পোনেন্ট আমরা বিরিভমেন্ট সাপোর্ট বলি। বিরিভমেন্ট সাপোর্টটা কি? এরকম নিরাময়যোগ্য রোগীগুলো একসময় মারা যাবে, মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা অনেক সুখ প্রকাশ করবে। অন্তত তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের 6 মাস পর্যন্ত সময় যদি একটু খবর নেওয়া যায়, তাদেরকে যদি একটু হাই হ্যালো বলা যায়, তাদের পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাদেরকে যদি একটু চিকিৎসা করা যায়, তাহলে তারা অত্যন্ত খুশি হবে যে হাসপাতাল থেকে বা বিভিন্ন ইয়ে থেকে আমাদেরকে খবর নিতে আসছে, আমাদের রুগীটা মারা গেছে, তবু ওনারা খবর নিতে আসছে। এই মারা যাওয়ার পরে যে খবর নিতে আসা, তাদেরকে সেবা দেওয়া, তাদের মনের ইচ্ছা পূরণ করা, এটাকে বিরিভমেন্ট সাপোর্ট বলে। এটা হলো প্যালিয়েটিভ কেয়ারের 5 নম্বর কম্পোনেন্ট। তাহলে 5টা কম্পোনেন্টই আমাদের মনে রাখতে হবে। গুড কমিউনিকেশন, তাদের সঙ্গে অত্যন্ত ভালোভাবে আন্তরিক পরিবেশে কথাবার্তা বলা, যোগাযোগ স্থাপন করা, সিমটম ম্যানেজমেন্ট করা, এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং এন্ড অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং, তাদের সঙ্গে জীবনের শেষ প্রান্তের সমস্ত পরিকল্পনা পেশ করা, এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা, এবং বেরিভমেন্ট সাপোর্ট, মারা যাওয়ার পরের 6 মাস পর্যন্ত রোগীর আত্মীয় স্বজনের হিসাব নেওয়া, খবরাখবর নেওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন, তবু যদি পারা যায়। ইউরোপে আসলে প্রত্যেক হসপিসে একটা বেরিভমেন্ট টিম থাকে, তারা যারা যারা মারা যায় তাদের বাড়িতে গাড়ি দিয়ে গিয়ে উপস্থিত হয়, কিছু খাবার নেওয়া যায়, কিছু ঔষধ নেওয়া যায়, যদি আত্মীয় স্বজনের লাগে তাদেরকে খাবার দেয়। আমাদের সমাজেও কিন্তু আছে, কোনো লোক মারা গেলে 3 দিন পর্যন্ত তাদের নিজেদের রান্না করতে দেয় না, আত্মীয় স্বজন প্রতিবেশীর থেকে খাবার নিয়ে আসে এবং খাবার চলে আসে। এটা কিন্তু বেরিভমেন্ট কেয়ারের একটা অংশ। আমরা হয়তো এটা বেরিভমেন্ট কেয়ার বলি না, আমরা অন্য নামে বলি, তবে এটাও বেরিভমেন্ট কেয়ার। তো প্যালিয়েটিভ কেয়ারের ক্রাইটেরিয়া কিভাবে আমরা দেখতে পারি?
আমরা প্যালিয়েটিভ কেয়ারের ক্রাইটেরিয়া অনেকগুলা ক্রাইটেরিয়া আছে: অ্যাক্সেসিবল, অ্যাকসেপ্টেবল, অ্যাপ্রোপ্রিয়েট, ইফেক্টিভ, সাস্টেইনেবল, অ্যাভেলেবল, অ্যাফোর্ডেবল, কস্ট ইফেক্টিভ, সাইন্টিফিক এবং কমিউনিটি পার্টিসিপেশন। অর্থাৎ এলাকার মানুষের পার্টিসিপেশন না থাকলে এটা করা যাবে না। এর জন্য ভলান্টিয়ার নিয়োগটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের সাইন্টিফিক অ্যাপ্রোচ থাকবে, ইফেক্টিভ অ্যাপ্রোচ থাকবে, আমরা পেশেন্টকে সেবা দিয়ে যাব, শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক সেবা দিয়ে যাব। আমাদের জাতীয় সংসদ, যেখান থেকে আমরা সমস্ত আইন কানুন তৈরি হয়, এখান থেকে আমাদের জন্য প্যালিয়েটিভ কেয়ারের এখনো নীতিমালা তৈরি হয় নাই। ন্যাশনাল প্যালিয়েটিভ কেয়ার লার্নার্স গাইডলাইন তৈরি হয়েছে, কিন্তু প্যালিয়েটিভ কেয়ার নীতিমালা অর্থাৎ কোনো একটা ইয়েতে হেলথের যে ইয়েগুলো আছে, নীতিমালাগুলো আছে, এর মধ্যে প্যালিয়েটিভ কেয়ার নীতিমালা নামে কোনো নীতিমালা নাই। আমাদের জাতীয় সংসদ থেকে যদি আশা করি আমরা প্যালিয়েটিভ কেয়ার নীতিমালা নামে কিছু পাস হয়, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, প্যালিয়েটিভ কেয়ার ক্রাইটেরিয়া ওই ডব্লিউএইচও ডেফিনেশনে বলা আছে যে কি করবে প্যালিয়েটিভ কেয়ার: ফোকাসেস টু রিলিভ দ্য সাফারিংস, ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং সাফারিং গুলো কমানো, এবং অ্যাফার্মস লাইফ অ্যান্ড সিস ডেথ ইজ এ পার্সোনাল অ্যান্ড ন্যাচারাল প্রসেস। মৃত্যু মানুষের হবে, কিন্তু মৃত্যুটা একটু সুন্দর হতে হবে। মে হ্যাভ মেনি ডায়াগনোসিস, এক একজনের এক এক ধরনের ডায়াগনোসিস থাকে, কিন্তু তাদের যে অসুবিধাই থাকুক, সে অসুবিধারই যতটুকু রিলিফ দেওয়া যায়, যতটুকু চিকিৎসা দেওয়া যায়, যতটুকু সেবা দেওয়া যায়, আমরা চেষ্টা করে যাব। অ্যাপ্রোপ্রিয়েট আর্লি ইন কোর্স অফ ইলনেস, ইলনেসের শুরুতেই যদি আমরা শুরু করতে পারি, তাহলে তার ভোগান্তিটা কম হবে এবং ভালোভাবে সেবাটা দেওয়া যাবে। পেশেন্ট এবং ফ্যামিলি প্রিফারেন্সেস আর রেসপেক্টেড। পেশেন্ট এবং তার ফ্যামিলির মেম্বার গুলা যেভাবে চান সেবাটা নিতে, সেভাবে আমরা দিব। তাদের ইচ্ছার বাইরে আমরা সেবা দিব না। এবং এবং অন্যান্য সেবার সঙ্গে কিউরেটিভ থেরাপি, যেমন যদি তারা কেমোথেরাপি পায়, রেডিওথেরাপি পায়, অথবা ইমিউনোথেরাপি পায়, অথবা অন্য কোনো থেরাপি পায়, এটার সঙ্গে আমরা প্যালিয়েটিভ কেয়ার একসাথেই দিতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। আর ইন্টারডিসিপ্লিনারি কেয়ার অফ দ্য পেশেন্ট এন্ড ফ্যামিলি, এই সার্ভিস দেওয়ার জন্য মাল্টিডিসিপ্লিনারি টিম লাগবে, এবং পেশেন্ট এবং পেশেন্টের কেয়ার গিভার যারা ফ্যামিলি মেম্বার তাদের দরকার হয়। আমরা পেইন এবং অন্যান্য সব সিমটমসকে ভালো করে চিকিৎসা দিব, ম্যানেজ করার চেষ্টা করব। মেইন ক্লড ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট। হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ার যখন নেয় তখন যে কেমোথেরাপি নিতে পারবে না এমন কোনো কথা নাই। হ্যাঁ, কেমোথেরাপি নেওয়া অবস্থায় প্যালিয়েটিভ কেয়ার দেওয়া যেতে পারে, এবং পেশেন্টের সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল সাপোর্ট ওই সময় আমরা দিতে পারি, বেরিমেন্ট সাপোর্ট দিতে পারি। এখন সোশ্যাল সাপোর্ট অনেক সময় আমরা দিতে পারি না, হয়তো আর্থিক অবস্থা, অনেকে পেশেন্টই ক্যান্সারের পেশেন্ট, জীবনের শেষ প্রান্তে আস্তে আস্তে অনেক খরচ করে প্রায় রিক্ত হস্ত হয়ে যায়। যদি পারা যায় তাদেরকে সমাজ কল্যাণ সংস্থা বা কোনো এনজিও বা তাদের থেকে কোনো সাপোর্ট যদি দিয়ে দেওয়া যায়, বা ব্যবস্থা করে দেওয়া যায়, বা পরামর্শ দেওয়া যায়, তাহলে অত্যন্ত উপকার হবে। মানসিক দিকটা তাদের দেখতে হবে। একটা মানুষ যখন চলে যাচ্ছে, সেও যেমন একটা মানসিক অস্বস্তিতে থাকে, তার আত্মীয় স্বজন অস্বস্তিতে থাকে। আমরা এগুলোর জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা করব, আমরা নিজেরাই করবো। এটার জন্য যে আবার কাউন্সিলর আনতে হবে তা এনে পারা যাবে না। প্যালিয়েটিভ কেয়ারের টিমের সদস্যগণই ধীরে ধীরে কাউন্সেলিং এবং সাইকোথেরাপি, বিহেভিয়ারাল থেরাপি এগুলা শিখে যাবে। আমরা এই বেনিফিট কি, প্যালিয়েটিভ কেয়ারের বেনিফিট: রিডাকশন অফ সিমটম বার্ডেন, এই পেশেন্টের যে সিমটমস থাকবে তা কমানো, এবং ইমপ্রুভ দ্য পেশেন্টস এন্ড ফ্যামিলি স্যাটিসফ্যাকশন, পেশেন্ট এবং ফ্যামিলির সন্তুষ্টি অর্জন করতে হবে, এবং তাদের খরচ কমিয়ে দিবে, এবং ফ্যাসিলিটেট কোপিং, অর্থাৎ লোকটা তো একদম নিরাময়যোগ্য রোগে ভুগতেছে, আলটিমেটলি চলে যাবেন। এখন চলে গেলে তার সংসার কিভাবে চলবে, তার পরিবারের সদস্যরা কিভাবে চলবে, এর জন্য অ্যাডজাস্টমেন্টটাকে কোপিং বলা হয়। তো এই কোপিং এর সাহায্য করে প্যালিয়েটিভ কেয়ার। তো কিছুদিন অন্তত রোগীকে সেবা বা পরিচর্যা করে, মানে এমন একটা অবস্থায় আনে যে আত্মীয় স্বজন ততদিন বুঝতে পারে যে তাদের সংসারে এই লোকটা চলে যাচ্ছে, তাদেরকে যদি ওনাকে হারিয়ে ফেলা হয়, তাহলে কিভাবে তারা এই পরিস্থিতিটাকে সামলিয়ে নেবেন। এই জন্য তাকে ফ্যাসিলিটেট করে ফর কোপিং, সামলিয়ে নেওয়ার জন্য। আমরা একটা স্ট্যাটিস্টিক্সে যাই যে প্যালিয়েটিভ কেয়ারের রোগী কত আছে সারা পৃথিবীতে। আমরা জানি পৃথিবীতে প্রায় 700 থেকে 800 কোটি মানুষ এই মুহূর্তে আছে।
700 থেকে 800 কোটি। এর মধ্যে 60 মিলিয়ন মানে 6 কোটি মানুষ প্রতি বছর মারা যায়। 6 কোটি মানুষ প্রতি বছর মারা যায়, কম বেশি হতে পারে। 60 মিলিয়নে 6 কোটি। এর মধ্যে 30 মিলিয়ন অর্থাৎ 3 কোটি মানুষ প্রগ্রেসিভ অর্গান ফেলিউর বা আদার ডিজেনারেটিভ ডিজিজে মারা যায়, ধীরে 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 মারা যায়। এই সবগুলো মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার। 8.5 মিলিয়ন মানুষ মারা যায় ক্যান্সারে, 1.5 মিলিয়ন মানুষ মারা যায় এইচআইভি এইডস বা এরকম রোগে। এইচআইভি এইডস আফ্রিকার জন্য বিরাট প্রবলেম। আফ্রিকার প্রায় 70-80% কিন্তু এইচআইভি এইডস আক্রান্ত। কাজে তাদের জন্য প্রবলেম অনেক বড়, বেশি এইচআইভি এইডস, এবং তাদের প্যালিয়েটিভ কেয়ার এইচআইভি এইডস পেশেন্টের জন্য বেশি দরকার। ওভারঅল আমরা যদি দেখি 56 মিলিয়ন অর্থাৎ 5,60,00,000 মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার। এর মধ্যে 31 মিলিয়ন অর্থাৎ 3 কোটির কিছু বেশি 1 বছরের পূর্বে, এবং 2.25 মিলিয়ন আর কি, 2.5 কোটি এট দি এন্ড অফ লাইফ অর্থাৎ শেষ 6 মাস বা শেষ 1 বছরে প্যালিয়েটিভ কেয়ার দরকার। অর্থাৎ 56 মিলিয়ন, 60 মিলিয়নের মধ্যে আমরা মনে রাখি 56 মিলিয়ন বা 57 মিলিয়নের প্যালিয়েটিভ কেয়ার দরকার। কিন্তু সারা পৃথিবী কি তাদেরকে প্রোভাইড করতে পারছে? না। মাত্র 14% গ্লোবাল পপুলেশন প্যালিয়েটিভ কেয়ার পায়। 14%, 84% লোক প্যালিয়েটিভ কেয়ার পায় না, যাদের দরকার, যাদের দরকার। অর্থাৎ নিরাময়যোগ্য লোক, যারা প্রগ্রেসিভ অর্গান ফেলিয়ারে ভুগতেছে, ক্যান্সারে ভুগতেছে, এইচআইভি এইডসে ভুগতেছে, এরকম রোগী, তাদের মধ্যে মাত্র 14% এই সেবাটা পাচ্ছে, 84% পাচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি কি? এটা হলো সারা বিশ্বের পরিস্থিতি। বাংলাদেশে 0.001% লোক মাত্র এই সেবাটা পাচ্ছে। তাহলে বাংলাদেশে বিরাট একটা গ্যাপ রয়ে গেছে। এখন আমরা সবাই এগিয়ে যাব, আমরা সবাই মানুষকে মোটিভেটেড করব যেন এই সেবা সবাই পেতে পারে, যাদের দরকার। আমাদের বাংলাদেশের নিডস যদি আমরা চিন্তা করি, 20 লাখ মানুষ প্রতি বছর যে কোনো সময় ক্যান্সারে আক্রান্ত থাকে। এর মধ্যে 2 লাখ মানুষ প্রতি বছর নতুন ডায়াগনোসিস হয়, হয়তো 1.5-2 লাখ মানুষ প্রতি বছর মারা যায়। মোটামুটি যে কোনো সময় সার্ভে করলে 20 লাখ মানুষ ক্যান্সারের পাওয়া যায়। এর মধ্যে হয়তো কেউ কেউ অ্যাক্টিভ ট্রিটমেন্টে থাকে, কেউ কেউ অ্যাক্টিভ ট্রিটমেন্টে থাকে না। তো অ্যাক্টিভ ট্রিটমেন্টে থাকে না এরকম লোকজন ধরলে প্রায় 10 লাখের মতো মানুষের প্যালিয়েটিভ কেয়ার যে কোনো সময় দরকার। এছাড়াও প্যারাপ্লেজিয়া, যাদের এক পা, দুই পা বা এক সাইড বা দুই সাইড প্যারালাইসিস হয়ে গেছে, অ্যালজিমার্স ডিজিজ, যারা মানে ইয়েতে ভোগে আর কি, স্মৃতিভ্রষ্টতায় ভোগে, অর্থাৎ আমরা যেটা ডিমেনশিয়া বলি, ডিমেনশিয়া অথবা সিভিয়ার স্ট্রোক, মোটর নিউরন ডিজিজ অথবা সিওপিডি, এইসব রোগীরও প্যালিয়েটিভ কেয়ার দরকার। তারা কিউরেটিভ ট্রিটমেন্ট নিতে পারে, পাশাপাশি প্যালিয়েটিভ কেয়ার নিতে পারে। বাংলাদেশে 2014 সালে একটা ছোট্ট সার্ভে করা হয়েছিল। এতে দেখা গেছিল যে 6 লাখ মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার। তো প্রায় এখন 10 বছর হয়ে গেছে, এটা অনেক বেশি হয়ে গেছে, এটা প্রায় 10 লাখের বেশি মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার সারা বিশ্বে। তাইলে 6 কোটি মানুষ মারা যায়, তাদের মধ্যে প্রায় 57 মিলিয়নের প্যালিয়েটিভ কেয়ার দরকার। বাংলাদেশে প্রায় 10 লাখ মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার। তো এই প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইড করতে গিয়ে অনেক ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ার গুলার মধ্যে গ্লোবাল ব্যারিয়ার আছে, ইন্টারেস্ট নাই, যেটা কিউরেটিভ কিছু যেহেতু হচ্ছে না, আলটিমেটলি পেশেন্ট মারা যাচ্ছে। মানুষ যদি টাইফয়েডের চিকিৎসা করে, টিবির চিকিৎসা করে, রোগী একসময় ভালো হয়ে যাচ্ছে, ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছে, হাসি মুখে সালাম দিয়ে যাচ্ছে, মানুষ খুব খুশি হয়। কিন্তু প্যালিয়েটিভ কেয়ার দেওয়ার পরেও মানুষ আলটিমেটলি মারা যায়। কাজেই গ্লোবাল এবং গ্লোবালি এবং সব জায়গায় কান্ট্রি ওয়াইজও প্যালিয়েটিভ কেয়ারের প্রতি ইন্টারেস্ট কম আছে। বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন ভাবে দেখা হয় যে মৃত্যুর কাছাকাছি আসছে, এখন আর চিকিৎসা কেন, এখন আর সেবা কেন, এখন ক্যাথেটার দেওয়া কেন, ট্র্যাকেল টিউব দেওয়া কেন, এখন বাসায় শোয়া রাখা হোক, আস্তে আস্তে উনি চলে যাবে। এই ধরনের সোসাইটিগত প্রবলেম আছে, অর্গানাইজেশনাল ফ্যাক্টর আছে। যেমন আমাদের সারা বাংলাদেশে নেটওয়ার্ক নাই প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইডের জন্য। হেলথ কমপ্লেক্স গুলাতে, জেলা হাসপাতালগুলোতে, এমনকি মেডিকেল কলেজে এটার ইউনিট নাই, অন্যান্য দেশেও তাই নাই। প্রফেশনাল কনসার্ন আছে, সবাই প্যালিয়েটিভ কেয়ার সম্বন্ধে সমান ধরনের ধারণা পোষণ করে না। কেউ কেউ প্যালিয়েটিভ কেয়ার পছন্দ করেন, এমনকি আমাদের অনেক চিকিৎসক প্যালিয়েটিভ কেয়ার পছন্দও করে না, এটা সম্পর্কে জানেনও না। সিস্টাররা অনেকেই জানে না, হেলথ ওয়ার্কাররা প্যালিয়েটিভ কেয়ার নামও শুনেন নাই। কাজেই এখানেও আমাদের একটা ব্যারিয়ার রয়ে গেছে। এবং ইন্ডিভিজুয়াল ইস্যু আছে যে অনেক পেশেন্টের অনেক বার্ডেন থাকে, কাজেই তারা প্যালিয়েটিভ কেয়ার অনেক সময় পছন্দ নাও করতে পারে।
আমরা নেক্সট চলে যাই। ডব্লিউএইচও বলেছে যে প্যালিয়েটিভ কেয়ার যদি কোনো কান্ট্রিতে এস্টাবলিশ করতে হয়, তাহলে এই যে একটা মডেল তারা দিয়েছে, এই 7টা আমব্রেলা মডেল, এই আমব্রেলা মডেলে অগ্রসর হতে হবে। প্রথম থাকবে পাবলিক হেলথ মডেল অফ প্যালিয়েটিভ কেয়ার ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স, গ্লোবাল অ্যাটলাস ফর প্যালিয়েটিভ কেয়ার এট দি এন্ড অফ লাইফ। ওই মানে আমাদের যে গ্লোবাল অ্যাটলাস থেকে এটা নেওয়া হয়েছে। পলিসি লেভেলে জাতীয় সংসদ আইন তৈরি করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট তৈরি করবে, অর্গানোগ্রাম তৈরি করবে, প্রত্যেক হাসপাতাল, মেডিকেল কলেজ এবং সমস্ত ইয়েতে যেন প্যালিয়েটিভ কেয়ার সেবাটা পাওয়া যায় এর জন্য উপযুক্ত আইন তৈরি করবে। যেমন আমরা সুন্দর একটা আইন তৈরি করা হয়েছে ইপিআই এর সংক্রান্ত, ভ্যাকসিনেশন সংক্রান্ত। আমাদের সারা বাংলাদেশে কিন্তু সমস্ত গ্রামে গঞ্জে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মাসের একটা নির্দিষ্ট দিনে। এরকম প্যালিয়েটিভ কেয়ারের জন্য যদি আইন তৈরি করা হয়, তাহলে প্যালিয়েটিভ কেয়ারকে সহজে সারা দেশে অ্যাভেলেবল করা যাবে। এর জন্য ড্রাগ অ্যাভেলেবল লাগবে। প্যালিয়েটিভ কেয়ারের পেশেন্টের অত্যন্ত ব্যথা বেশি থাকে, এর জন্য অপিয়েড লাগে, মানে মরফিন ট্যাবলেট লাগে, এটা অ্যাভেলেবল না, এটা নার্কোটিক্স ড্রাগ। এটা শুধুমাত্র আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আর ক্লিনিকে, দুইটা মানে ফার্মেসিতে অ্যাভেলেবল আছে। ওখানে সার্টিফিকেট মানে প্রেসক্রিপশন জমা দিয়ে তারপরে ঔষধ নিতে হয়। এবং অন্যান্য আরো 20-25টা ওষুধ আছে, যেমন ধরেন ব্যথার ওষুধ আছে, পায়খানা যেন হয় এর জন্য অ্যান্টি লেক্সেটিভ আছে, যেন বমি না হয় অ্যান্টিমিটিক আছে, বিভিন্ন ধরনের মোটামুটি এসেনশিয়াল 20 থেকে 25টা ওষুধ আছে। এই ওষুধগুলার গুড প্রেসক্রিপশন, সেফ ডিস্ট্রিবিউশন এবং সেফ ডিসপেন্সিং এর দরকার। ইমপ্লিমেন্টেশন করার জন্য অপিনিয়ন্স অফ দি লিডার, যেমন সিভিল সার্জন, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোর ডাইরেক্টর, মেডিকেল কলেজের ডাইরেক্টর, প্রিন্সিপাল এবং অন্যান্য পলিটিক্যাল লিডার যারা এমপি, উপজেলা চেয়ারম্যান, তারাও যেন মোটিভেটেড হয় এবং এই প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্টেশনে হেল্প করে, তাহলে হবে। কারণ এটা তো সব মানুষের জন্য দরকার এবং নিরাময়যোগ্য মানুষের জন্য দরকার। এর জন্য উপযুক্ত স্ট্যান্ডার্ড, গাইডলাইন এগুলা তৈরি করতে হবে। আর এডুকেশনাল পারপাজে আমরা কারিকুলাম, কোর্স এবং ট্রেনিং এগুলা দরকার। আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্ট। আমাদের কোর্স আছে 5 বছর মেয়াদি। আমাদের বেশ কয়েকজন, প্রায় 12 জন পাশ করেছেন। আমাদের 30 জন মতো ছাত্র আরো ভর্তি আছে। এছাড়া আমরা বেসিক সার্টিফিকেট কোর্স ইন প্যালিয়েটিভ মেডিসিন, এটা 6 সপ্তাহের একটা কোর্স, এটা পরিচালনা করি। উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তারদের জন্য সরকারের অনুরোধে আমরা 3 দিনের একটা ট্রেনিং প্রায় 400 ডাক্তারকে দিয়েছি এবং নার্সদেরকে দিয়েছি, প্রায় 200 নার্সকে আমরা ট্রেনিং দিয়েছি, 3 দিনের ট্রেনিং। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং আমরা দিয়ে থাকি। তো এইরকম এক্সপার্ট ট্রেনিং এবং কেয়ার গিভার ট্রেনিং, ফ্যামিলি কেয়ার গিভার, যে রোগীর যত্ন নিবে, একটা ওন্ড হয়েছে, পায়খানা হচ্ছে না, কিভাবে বেড বাদ দিতে হবে, গোসল দিতে হবে বিছানার মধ্যে শোয়া অবস্থায়, যারা মানে একদম 100% বেড রিডেন পেশেন্ট, তাদেরকে তো বসানো যাবে না, গোসল দেওয়া যাবে না বসায়, তাদেরকে বেড বাথ কিভাবে দিতে হবে এগুলো শিখাতে হবে। এগুলো শেখানোর জন্য কেয়ার গিভার ট্রেনিং আমাদের এখানে আগে চালু ছিল, যদি এখন আমাদের চালু নাই। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন রোগী ভর্তি হয় তখন রোগীর আত্মীয় স্বজনকে কেয়ার গিভার ট্রেনিং, মানে বেসিক ট্রেনিং একটা দিয়ে দিই কিভাবে সেবাটা করতে হবে। আমাদের জাতীয় সংসদ, আমাদের জাতীয় স্মৃতিসৌধ, যেটা আমাদের অত্যন্ত গর্বের বস্তু, এমনি দেখালাম এটা, যে সবাই অনেকক্ষণ টায়ার্ড হয়ে গেছেন কিনা। আচ্ছা, এইবার আমরা আসি নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে। যে নন কমিউনিকেবল ডিজিজে দেখা যায় যে 75% ডেথ হয়। এর মধ্যে 1 নম্বরে হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, এমআই এবং এমআই রিলেটেড যে ডিজিজগুলো, হার্ট ফেলিওর ইত্যাদি, ইসকেমিক হার্ট ডিজিজ। তারপরে সেকেন্ড হলো ক্যান্সার, থার্ড হলো সিওপিডি, ফোর্থ ডায়াবেটিস, ফিফথ হাইপারটেনশন, এরপরে ডিসলিপিডিমিয়া, অবেসিটি। এগুলো হলো কমন কজ, হাইয়েস্ট মানুষ যেই সব রোগী নন কমিউনিকেবল রোগে মারা যায়। তো এগুলার ট্রিটমেন্টটা সঠিকভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মৃত্যু হারও কমে যাবে এবং এদের প্যালিয়েটিভ কেয়ারও দরকার হয়। আমরা যদি দেখি টপ 10 গ্লোবাল কজেস অফ ডেথ 2016-তে দেখানো হচ্ছে, ইসকেমিক হার্ট ডিজিজে প্রায় মিলিয়ন দিয়ে দেখাচ্ছে, প্রায় 9 মিলিয়ন রোগী মারা যায়। স্ট্রোকে 6 মিলিয়ন মারা যাচ্ছে। সিওপিডিতে প্রায় 3 মিলিয়ন রোগী মারা যায়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, ব্রোঙ্কাইটিস,
ব্রঙ্কিয়েক্টিসিস, এগুলোর মধ্যে প্রায় 3 মিলিয়ন রোগী মারা যায়। অ্যালজিমার্স ডিজিজে প্রায় 2.5 মিলিয়ন রোগী মারা যায়। আর মাত্র ক্যান্সারে দেখা যাচ্ছে এখানে 2.5 মিলিয়নের মতো, রেসপিরেটরি ট্র্যাক্ট ক্যান্সার। অন্যান্য ক্যান্সার আনলে হয়তো আরো বেশি হয়ে যাবে, প্রায় হয়তো 8-9 মিলিয়ন হয়ে যাবে, আর 8.5 মিলিয়ন হয়ে যাবে। ডায়াবেটিস মেলাইটাস, এটাতে প্রায় 2 মিলিয়ন রোগী মারা যায়। তো আমরা যদি এই রোগীগুলার শেষ সময়ের যে সিমটমস গুলা হবে তার চিকিৎসা দিতে পারি, তাহলে তারা একটু কমফোর্ট ফিল করবে। 5 টপ মোস্ট কমন ক্যান্সার মেল আর ফিমেলে 2012-তে দেখানো হচ্ছে। মেলের কমন ক্যান্সার হলো প্রথম লাং ক্যান্সার বা ব্রঙ্কিয়াল ক্যান্সার, তারপরে প্রোস্টেট, তারপরে রেকটাম আর কোলন, এরপরে স্টোমাক, এরপরে লিভার। ফিমেলের ক্যান্সার কোনটা কমন? ব্রেস্ট ক্যান্সার 1 নম্বর, 2 নম্বরে এখন লাং ক্যান্সার চলে আসছে, যদি কোলন ক্যান্সার আমাদের এখানে আছে। 3 নম্বর সার্ভিক্স, 4 নম্বরে স্টোমাক ইত্যাদি। আর ডেথ কোন ক্যান্সারের সবচেয়ে বেশি হয়? ডেথ হয় লাং ক্যান্সারে মেলের বেশি, সেকেন্ড লিভারে, থার্ড স্টোমাক, ফোর্থ হলো কোলন এন্ড রেকটাম। আর ফিমেলের জন্য ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে বেশি ডেথ হয়, লাং ক্যান্সার সেকেন্ড, কোলন এবং রেকটামের ক্যান্সার থার্ড কজেস অফ ডেথ ইন দ্য ফিমেল। আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা যদি দেখি সারা বিশ্বের যত মানুষ মারা যায় 6 কোটি, এর মধ্যে 73.4% মারা যায় নন কমিউনিকেবল ডিজিজের জন্য। অর্থাৎ আমরা যেটা বলছিলাম কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, ক্যান্সার, অ্যালজিমার্স ডিজিজ, ডায়াবেটিস, এগুলোর জন্য। আর মাত্র 8% মানুষ মারা যায় ইনজুরি, পয়জনিং এবং এক্সটার্নাল কজের জন্য। 14.6% মানুষ মারা যায় কমিউনিকেবল ডিজিজের জন্য। যেমন ধরেন আমরা কিছুদিন আগে যে করোনা ভাইরাস এসেছিল, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, কালাজ্বর, যত ইনফেকশন, অথচ সমস্ত বাজেট কিন্তু কমিউনিকেবল ডিজিজের জন্যই বেশি ব্যয় হয়। এখন রিসেন্টলি নন কমিউনিকেবল ডিজিজের জন্য কিছু বাজেট ব্যয় হচ্ছে, তবে এটা খুবই কম। আর 4% মানুষ পেরিনেটাল, নিউনেটাল, ম্যাটার্নাল, নিউট্রিশনাল এইসব কজে মারা যায়। তো আমাদের চিন্তা করতে হবে যে প্রায় 73 মানে 74% মানুষ নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়। আমরা যদি আসি বয়সের দিক দিয়ে চিন্তা করি, যে ওয়ার্ল্ড ওয়াইড নিডস ফর প্যালিয়েটিভ কেয়ার এইজ অনুযায়ী, দেখেন 25.9% মানুষ 20 থেকে বছর বয়সের রোগী, যারা ক্যান্সার বা এই ধরনের ইনকিউরেবল লাইফ থ্রেটানিং ইলনেসে ভোগে। তো এটা ইম্পর্টেন্ট যে 1/4 মানুষের বয়স থাকে 20 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ তাদের ছোট ছোট বাচ্চা থাকে, এখনো ফ্যামিলিটা দাঁড়ায় নাই। তাদের যখন একজন গার্জিয়ান বা দুজন গার্জিয়ান চলে যায়, মারা যায়, তখন ফ্যামিলিটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে পড়ছে। আর বাচ্চাদের অবস্থায় বলছে যে 7% বাচ্চা 0 to 19 ইয়ার্সে প্যালিয়েটিভ কেয়ারের দরকার হয়। আর যাদের বয়স 70-এর বেশি তাদের 40%। আচ্ছা, এটা ঠিক আছে, তারা সমাজে অনেক কাজ করেছেন, সমাজকে অনেক কিছু উপহার দিয়েছেন, সমাজও তাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে, তাদের হয়তো যাবার সময় হয়ে গেছে, তারা চলে যেতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হলো 7% আর 25% নিয়ে, যেটা বাচ্চা গ্রুপ এবং যারা এখনো সংসারটাকে সাজাতে পারে নাই, এখনো তাদের ছোট ছোট 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চা রয়ে গেছে। আমরা নেক্সট স্লাইডে যাই। ঠিক জিনিসই ওয়ার্ল্ড ওয়াইড নিডস ফর প্যালিয়েটিভ কেয়ার নন কমিউনিকেবল ডিজিজ, এখানে দেখানো হচ্ছে যাদের ডায়াগনস্টিক গ্রুপ অনুযায়ী 68.9%। আচ্ছা, এটা আমরা বাদ দেওয়ার পরেরটাতে স্কিপ করে যাই। প্যালিয়েটিভ কেয়ার যাদের লাগে তাদেরকে ল্যান্সেট কমিশন একটা গ্রুপে ভাগ করছে, তারা 20টার মতো ডিজিজ গ্রুপ ধরেছে। তো আমরা অত কিছুতে যাব না, সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স এখানে আছে। এখানে দেখা যাচ্ছে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম 28%, আর এইচআইভি এইডস 22%, ডিমেনশিয়া 12%। এটা আমাদের দেশে না, সারা বিশ্বের যদি স্ট্যাটিস্টিক্স দেখা যায় যে 6 কোটি মানুষ মারা যায়, তার মধ্যে যাদের প্যালিয়েটিভ কেয়ার দরকার হয় এর মধ্যে 28 বা 30%-এর ক্যান্সারের জন্য, 22%-এর এইচআইভি এইডস এর জন্য। এখানে আফ্রিকার বিরাট একটা পপুলেশন, প্রায় 200 কোটি পপুলেশন চলে আসে, যাদের প্যালিয়েটিভ কেয়ার দরকার, এর জন্য 22%-এ চলে আসছে। আমরা নেক্সট স্লাইডে যাই। তারা বিভিন্ন ডিজিজের ভাগ করছেন, তো ভাগ করার মধ্যে সারা বিশ্বের মানুষের ভাগ করছে প্যালিয়েটিভ কেয়ার নিডস ইন দ্য চিলড্রেন, বাচ্চাদের জন্য। এর মধ্যে এইচআইভি দেখাচ্ছে সর্বোচ্চ 29%, আর কনজেনিটাল ম্যালফরমেশন দেখিয়েছে 16%, ইনজুরি পয়জনিং দেখিয়েছে 16%, আর 17% প্রিমেচিউর বার্থ এবং বার্থ ট্রমা, এটা বাচ্চাদের জন্য। এটা সারা বিশ্বের
চিত্র, আমাদের দেশের চিত্র এটা না। আমাদের দেশে এইচআইভি প্রায় বাদি যাবে, অন্যান্যগুলোর মধ্যে চলে আসবে, ইনফেকশন হয়তো অনেক বেশি চলে আসবে, বা ম্যালিগন্যান্সি চলে আসবে, লিউকেমিয়া, লিম্ফোমা, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, এই ক্যান্সারগুলো চলে আসবে বাচ্চাদের জন্য। আমরা এবার তিনটা টার্মের সঙ্গে পরিচিত হই: সাপোর্টিভ কেয়ার, এন্ড অফ লাইফ কেয়ার এবং টার্মিনাল কেয়ার। সাপোর্টিভ কেয়ার বলতে আমরা বুঝি একটা আমব্রেলা টার্ম, যেই টার্মটা ব্যবহার করা হয় যে অল অ্যাসপেক্টস অফ কেয়ার ফ্রম প্রি ডায়াগনোসিস টু বিরিভমেন্ট, একদম মারা যাওয়ার পরের 6 মাস পর্যন্ত। প্রি ডায়াগনোসিস কোনটা? যেমন একজন মহিলার ব্রেস্টে একটা লাম্প হয়েছে, লাম্পটা এখনো ডায়াগনোসিস হয় নাই, এখনো কোর বায়োপসি বা বায়োপসি করা হয় নাই, ওই দিন থেকে এবং মারা যাওয়ার দিন পর্যন্ত যত সেবা দেওয়া হয়, কিউরেটিভ ইন্টেন্ট হোক, প্রিভেন্টিভ ইন্টেন্ট হোক, অথবা প্যালিয়েটিভ ইন্টেন্ট হোক, সবগুলাই সাপোর্টিভ কেয়ারের মধ্যে আমরা আনতে পারি। আবার কেউ কেউ সাপোর্টিভ কেয়ার বলতে বলে যে কেমোথেরাপির সাইড ইফেক্ট কে মিটিগেশন করা কি সাপোর্টিভ কেয়ার বলে। এটা অবশ্য অঙ্কোলজিস্টদের টার্ম। তো নর্মাল টার্ম হলো যে প্রি ডায়াগনোসিস টু বিরিভমেন্ট পর্যন্ত যত সেবা দেওয়া হয় তা সাপোর্টিভ কেয়ার। আর এন্ড অফ লাইফ কেয়ার হলো রোগীর মারা যাওয়ার শেষ 6 মাস থেকে 1 বছরের মধ্যে যত সেবা আমরা দিব তা এন্ড অফ লাইফ কেয়ার বলা হয়। 6 মাস থেকে 1 বছরের মধ্যে যা সেবা দিব তা এন্ড অফ লাইফ কেয়ার। এখন আমরা কিভাবে 6 মাস থেকে 1 বছর বের করবো? বের করার কতগুলা ফর্মুলা আছে, কতগুলা হিসাব আছে। কার্নোফস্কি পারফরমেন্স স্কেল, পারফরমেন্স স্কেল, তারপরে প্যালিয়েটিভ পারফরমেন্স স্কেল, এরকম পারফরমেন্স স্কেল সাধারণত বাইর করা যায়। তবে আমরা দেখলে বুঝতে পারি যে কত অবস্থা খারাপ, সেই অনুযায়ী আমরা আমরা বলতে পারি যে রোগীর চিকিৎসা কিরকম চিকিৎসা দরকার। আর টার্মিনাল কেয়ার বলা হয় যে কেয়ার অফ দ্য পেশেন্ট গোয়িং টু ডাই নেক্সট ফিউ উইকস অর ফিউ ডেজ অর ফিউ আওয়ার্স, অর্থাৎ প্রায় মরে যাচ্ছে, পেশেন্টের গ্যাসপিং রেসপিরেশন হচ্ছে, কিছু কিছুক্ষণের মধ্যে মরে যাবে বা 1 ঘন্টার মধ্যে মরে যাবে, তাদেরকে আমরা টার্মিনাল কেয়ার দিব, তাদেরকে টার্মিনাল কেয়ারের পেশেন্ট বলবো। টার্মিনাল কেয়ারের পেশেন্টে কমফোর্ট কেয়ার, পেইন এবং সিমটম ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, স্পিরিচুয়াল সাপোর্ট, এগুলো দেওয়া হয়। এন্ড অফ লাইফ কেয়ারে এর চেয়ে বেশি জিনিস দেওয়া হয়, যেমন ডিক্লাইনিং ফাংশনাল ক্লিনিক্যাল স্ট্যাটাস, হসপিস কেয়ার, যেখানে হসপিস আছে। বাংলাদেশে কোনো হসপিস নাই, ইন্ডিয়াতে 4-5টা হসপিস আছে। এশিয়ান কান্ট্রিতে হসপিস খুব কম, আমাদের দেশে এবং ইন্ডিয়াতে প্যালিয়েটিভ কেয়ার নামে এই সার্ভিসটা পাওয়া যায়। ইউরোপে শিক্ষা প্রতিষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার, আর অন্যান্য জায়গায় বাইরে অর্থাৎ জেলা থানা লেভেলে হসপিস সেন্টার। আর প্যালিয়েটিভ কেয়ার এর চেয়ে আরো বড় স্কোপে দেওয়া হয়। প্যালিয়েটিভ কেয়ার ডায়াগনোসিস থেকে শুরু করে ডেথ এবং ডেথের পরে বিরিভমেন্ট কেয়ার পর্যন্ত যত সার্ভিস দিই তাকে আমরা প্যালিয়েটিভ কেয়ার বলি। আমরা এই প্যালিয়েটিভ কেয়ারকে 3 ভাগে ভাগ করতে পারি: প্রাইমারি প্যালিয়েটিভ কেয়ার, সেকেন্ডারি প্যালিয়েটিভ কেয়ার, টার্সিয়ারি প্যালিয়েটিভ কেয়ার। প্রাইমারি প্যালিয়েটিভ কেয়ার আমরা বলতে পারি যে বেসিক প্যালিয়েটিভ কেয়ার, যেখানে ফিজিক্যাল সাইকোলজিক্যাল সিমটমগুলো ম্যানেজ করা হবে, এবং এখানে একজন ফিজিশিয়ান, এটা হতে পারে একজন জিপি অথবা ফ্যামিলি ফিজিশিয়ান অথবা হেলথ কমপ্লেক্সের একজন, অথবা আপনারা যারা আছেন আপনারা আপনাদেরকে কেন্দ্র করি প্রাইমারি প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইড করা হবে। আপনাদের সঙ্গে আপনাদের নার্স থাকবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, ভলান্টিয়ার থাকবে, প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, যদি সম্ভব হয় ফিজিওথেরাপিস্ট, সাইকোথেরাপিস্ট, এগুলো থাকতে পারে। সেকেন্ডারি প্যালিয়েটিভ কেয়ার হলো যে অন্যান্য স্পেশালিস্ট যে প্যালিয়েটিভ কেয়ার দেন, যেমন ওভারিয়ান ক্যান্সার, এখন গাইনিকোলজিস্ট ওনার পেইন, অ্যাসাইটিস, সিমটম ম্যানেজমেন্ট করতেছে। অথবা নাক কান গলার একটা পেশেন্ট যে নেজাল কার্সিনোমা, নেজোফারিঞ্জিয়াল কার্সিনোমা বা সার্ভাইকাল কার্সিনোমা, এগুলোর জন্য একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসা দিচ্ছেন এবং সিমটম ম্যানেজমেন্ট করছেন। এই সিমটম ম্যানেজমেন্টটা সেকেন্ডারি প্যালিয়েটিভ কেয়ার। আর টার্সিয়ারি প্যালিয়েটিভ কেয়ার হলো যেখানে প্যালিয়েটিভ কেয়ারের ভালো টিম আছে, যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, এরকম আমরা ঢাকা মেডিকেল কলেজে ছোট্ট একটুখানি ডিপার্টমেন্ট একটা উইং বা একটা ইউনিটের মতো আছে, 6 বেডের। ক্যান্সার হসপিটালেও 10 বেডের একটা উইং এর মতো আছে। ওইখানে আমরা বলতে পারি যে টার্সিয়ারি প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইড করা হয়। এখন কোয়ালিটি অফ লাইফ কাকে বলে? ডব্লিউএইচও করছে যে ডেফিনিশন দিয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন, এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? একজন ব্যক্তির পারসেপশন অ্যাবাউট দি পজিশন ইন লাইফ
in the context of the culture value in which they live and in relation to their goals, expectations, standards and concerns. অর্থাৎ একটা লোক তার সামাজিক যে পরিবেশে থাকে সেই পরিবেশের তার সামর্থ্য অনুযায়ী যে সেবা সে পেতে পারে, যে অবস্থায় সে থাকতে পারে, ওইটাই তার কোয়ালিটি অফ লাইফ। প্যালিয়েটিভ কেয়ারের একটা মূল উদ্দেশ্য হলো জীবনযাত্রার মান উন্নয়ন করা, ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ। বর্তমান অবস্থা এবং যে রোগীর যে এক্সপেকটেশন, এর মধ্যে একটা বিরাট গ্যাপ থাকে। এই গ্যাপটাকে আমরা কালমেন গ্যাপ বলি। রোগীর অবস্থা কিন্তু খুব খারাপ, কিন্তু রোগীর এখনো মনে, রোগীর আত্মীয় স্বজনরা চাচ্ছে এই রোগী যদি আরো 2 বছর 3 বছর 5 বছর বেঁচে থাকতো, কিন্তু আসলে অবস্থা কিন্তু খুব ভালো না। মেটাস্টেটিক ম্যালিগন্যান্সি ইউজুয়ালি আমাদের কাছে যেগুলো আসে, যে একটা কার্সিনো কোলন উইথ লিভার মেটাস্টেসিস বা ব্রেন মেটাস্টেসিস, এগুলোর তো আসলে লাইফ এক্সপেক্টেন্সি খুব বেশি থাকে না, কয়েক মাসের মধ্যে সাধারণত চলে যায়। কিন্তু রোগীদের এক্সপেকটেশন থাকে বেশি, যে আমার ভাই, আমার বাপ, আমার আত্মীয় স্বজন আরো লম্বা সময় বাঁচুক। আমরা কোয়ালিটি অফ লাইফ দিয়ে চিন্তা করি, এই যে একটা লোক যিনি পানি আনতে গিয়ে তার সময়, দিনের অনেক সময় নষ্ট হচ্ছে, উনি যখন একজন একটি নিরাময়, তখন ওনার জীবনযাত্রার মান কিভাবে নির্বাহ করবে, ওনার ব্যয় কিভাবে নির্বাহ করবে। নেক্সট স্লাইডে দেখেন, ওনার এখন একটা ক্যান্সার ধরা পড়ছে। ওনার অসংখ্য প্রবলেম আছে, ফিজিক্যাল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, ইমোশনাল প্রবলেম, স্পিরিচুয়াল প্রবলেম, অ্যাজ ওয়েল অ্যাজ ওনার আর্থিক সমস্যা, অর্থাৎ সোশ্যাল প্রবলেমটা অনেক বড় সমস্যা। এই রোগটার জীবনযাত্রার মান উন্নয়ন করতে গেলে আমাদের অনেক কিছু করার আছে, কিন্তু সবটা হয়তো আমাদের সমাজে আমাদের অ্যাভেলেবল না। তবু যতটুকু শারীরিক মানসিক আমরা করতে পারি, সামাজিক আর্থিক যত কমই হোক, আমরা তাদের সেবা দিয়ে যাব। আমাদের কোয়ালিটি অফ ডেথ ইন্ডেক্সে বিশ্বের প্রায় 80টা দেশের মানুষের মৃত্যুর সময় তাদের জীবনযাত্রার মান নিয়ে একটা স্টাডি করা হয়েছে। তো এর মধ্যে 81টা দেশের মধ্যে দেখা গেছে 1915 সালে দেখা গেছে বাংলাদেশের পজিশন ছিল নিচে থেকে, অর্থাৎ 81-র মধ্যে 80তম পজিশন। আর এখন এই রিসেন্টলি 22 বা 23 সনে বাংলাদেশের পজিশন আসছে 70, নিচের থেকে, অর্থাৎ সবচেয়ে লো কোয়ালিটির ডেথ, তারপরে আরো লো কোয়ালিটির, এইভাবে আসছে বাংলাদেশের পজিশন 70তম। 1 নম্বর 2 নম্বর পজিশন অর্থাৎ গুড পজিশন, অর্থাৎ ওনার সিমটম ম্যানেজমেন্ট হচ্ছে, চিকিৎসা হচ্ছে। বা আমাদের তো রোগীর মৃত্যুকালে আত্মীয় স্বজনও ঠিক মতো আসতে পারে না, টাকা পয়সাও নাই, ওষুধও কিনতে পারে না, হাসপাতালে ভর্তি হতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যাদের সমস্যা কম তারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পজিশনে যায়। ইউরোপের দেশগুলো, আমেরিকা সাধারণত 1 থেকে 10-এর মধ্যে তাদের অবস্থান। আর এশিয়ান কান্ট্রিগুলোর অবস্থান এই 60-এর পরে, ইন্ডিয়ার অবস্থান 60-এর নিচে, আমাদের অবস্থান 70-এ, আফ্রিকার কিছু দেশের অবস্থান 70-এর নিচে। আসুন আমরা সুন্দর আমরা কি দেখছি এখন? আমরা দেখছি আগ্রার তাজমহল। কোয়ালিটি অফ ডেথের দিক দিয়ে চিন্তা করলে বাদশাহ শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য কত বড় স্থাপনা তৈরি করছে। 20 বছরে 22,000 লোক কাজ করে তাদের জন্য এই সুন্দর তাজমহলটা তৈরি করছে। তাদের কোয়ালিটি অফ ডেথ ছিল কত ভালো, আর বর্তমানে মানুষের কোয়ালিটি অফ ডেথ কত খারাপ। আচ্ছা, আমরা গুড ডেথ কাকে বলি? ডেথ কোনোদিন ভালো হতে পারে না, তবু আমেরিকান ইনস্টিটিউট অফ মেডিসিন একটা গুড ডেথের একটা ডেফিনেশন বলছে। তাতে ফ্রি ফ্রম অ্যাভয়েডেবল ডিস্ট্রেস, যে ডিস্ট্রেস গুলা, যেমন বমি বমি ভাব হচ্ছে, বমি হচ্ছে, পায়খানা 3 দিন ধরে হচ্ছে না, তীব্র পেটে ব্যথা হচ্ছে, এগুলো আমরা ইচ্ছা করলে চিকিৎসা দিয়ে সারাতে পারি। নো সাফারিং ফর দ্য পেশেন্ট, ফ্যামিলি এবং কেয়ার গিভার। তাদের পেশেন্ট, ফ্যামিলি এবং কেয়ার গিভার কোনো সাফারিং নাই, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস এন্ড ফ্যামিলি উইশেস। পেশেন্ট এবং তার ফ্যামিলি যেরকমটা চায়, এবং রিজনেবলি কনসিস্টেন্ট উইথ ক্লিনিক্যাল, কালচারাল, রিলিজিয়াস এন্ড ইথিক্যাল স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড গুলা ক্লিনিক্যালি, মানে আমরা চিকিৎসাগত স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যেন দেখি যে ওনার যেরকম অবস্থা আছে সেই অবস্থায় উনি মৃত্যুবরণ করছে, ওনাকে কমফোর্ট ফ্রি, মানে ইয়া ফ্রি, সিমটম ফ্রি আমরা করতে পারছি কি না। এবং তার ধর্মীয় যে মনোভাবটা আছে, উনি চাচ্ছেন শেষ মুহূর্তে একটু তওবা করতে, আস্তাগফার পড়তে, স্রষ্টাকে ডাকতে, আল্লাহকে ডাকতে, এটার অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা। এটার যদি অ্যারেঞ্জমেন্ট করা যায়, আমাদের হসপিটাল গুলা সাধারণত
তোবা ইস্তেগফার করানোর এরকম কোনো জায়গা নাই, কলমা তালকিন করার কোনো জায়গা নাই। কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের যে সেট আপ, এটাতে সাধারণত একজন রিলিজিয়াস লিডার ইউরোপের সবগুলাতেই আছে। যত আমি ইউরোপের সবচেয়ে বড় যে হসপিস সেন্টার সেন্ট ক্রিস্টোফার, ওটাতে দেখে আসছি তাদের চ্যাপলিন আছে, একাধিক চ্যাপলিন আছে। অর্থাৎ মানুষটা যখন মরে যায় তখন যদি সে চায় আমি স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই, আমি স্রষ্টার কাছে দোয়া করতে চাই, কলমা তেলাওয়াত করতে চাই, বা মানে তাদের ধর্ম অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে চাই, সেই সুযোগ দেওয়া হয়। আমাদের এমনি মেডিকেল কলেজগুলো বা জেলা উপজেলা হাসপাতালে কিন্তু এই সিস্টেমটা নাই। তবে আমরা শিখে রাখলাম যে রিলিজিয়াস নিড মানুষের আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে দরকার হয়, এবং এটা যেন আমরা করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা এখানে কয়েকটা ডেফিনেশন দিচ্ছি, ওগুলার বেশিটা বিরিভমেন্ট ট্রিটমেন্ট, বিরিভমেন্ট, গ্রিফ, মর্নিং, এগুলোর দরকার নেই। আমাদের সিম্পেথি, এমপ্যাথি আর কম্পেশন, এই তিনটা জিনিস আমরা দেখি। সিম্পেথি মানে সহানুভূতি, এমপ্যাথি মানে এর চেয়ে আর একটু বেশি সহমর্মিতা, আর কম্পেশন হলো তার জন্য করা, কিছু করা, মমতা, মমতা। আমাদের কম্পেশন মানে একটা অসুস্থ লোক, তার জন্য আমি কিছু করছি, এটার নাম কম্পেশন। এরা এমপ্যাথি হলো যে ওনার কষ্ট হচ্ছে তার জন্য আমি কষ্ট পাচ্ছি, এটার নাম হলো এমপ্যাথি। আর সিম্প্যাথি হলো একটা রোগী কষ্ট পাচ্ছে তার জন্য আমরা কিছু কষ্ট প্রদর্শন করছি, তার নাম সিম্প্যাথি। আমরা চলে আসি যখন একটা সাইকোলজিক্যাল রেসপন্স টু লস, অর্থাৎ একটা পেশেন্ট যদি মারা যায় অথবা তাদের একটা নিরাময়যোগ্য রোগী হয়, তখন রোগীর এবং তার আত্মীয় স্বজনের মধ্যে কতগুলো চেঞ্জ আসে। এই চেঞ্জটাকে আমরা তিনটা ফেজে ভাগ করতে পারি: ডিসরাপশন, ডিসফোরিয়া, অ্যাডাপ্টেশন। ডিসরাপশন মানে ভেঙে যায়, ডিসফোরিয়া মানে নিরানন্দ জীবনযাপন করে, অ্যাডাপ্টেশন মানে ধীরে ধীরে খাপ খেয়ে নেয়। এটা প্রথমটা কয়েক সপ্তাহ, পরেরটা কয়েক সপ্তাহ থেকে মাস, এবং পরে এরপর একটা কয়েক মাসের মধ্যে মোটামুটি হয়ে যায়। তো ডিসরাপশন স্টেজে বিশ্বাস করতে চায় না। কোরবাক্স রিপোর্টে আসছে ধরেন কার্সিনোমা স্টমাক, তো কার্সিনোমা স্টমাকটা তারা মানতে চায় না, যে এটা মনে হয় রিপোর্ট ভুল হয়েছে। তারপরে ডিনায়াল থাকে, শক থাকে, নামনেস থাকে, ডিসপেয়ার থাকে, এগুলা ডিসরাপ্টেড ফেজে থাকে। ডিসফোরিয়ার ফেজে থাকে অ্যাংজাইটি, টেনশন, স্যাডনেস, ডিপ্রেশন ইত্যাদি থাকে। আর লাস্টলি 2-3 মাসের মধ্যে তারা অ্যাডাপ্টেড হয়ে যায়। আচ্ছা, যখন আমার রোগ ভালো হবে না তখন আর কি চিকিৎসা আছে, আমরা এই চিকিৎসার দিকে অগ্রসর হই, ওটাকে অ্যাডাপ্টেশন স্টেজ আমরা বলি। আমাদের একটা অংশ আছে স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি জিনিসটা কি? আধ্যাত্মিকতা। এটা ইনার অ্যাসপেক্ট অফ মাইন্ড, যেটার দ্বারা আমরা বুঝি যে আমাদের জীবনের মূল্যটা কি, যে আমরা কেন আসছি, আমরা আমাদের জীবনের আমরা কেন এখানে আসছি, আমাদের পারপোজ অফ লাইফটা কি, কেন দুনিয়াতে এত সব হচ্ছে, এবং আমাদের যে মোটিভেশন, বিকামিং হু এম আই, আমি আমি কে এবং আমি কেন আসছি, আমার ভ্যালুস বিলিফ কি, আমার ক্রিয়েটিভিটি কি, এই আমার অ্যাচিভমেন্ট কি, আমি কি করব, আমার কর্ম পন্থাগুলা কি কি, এবং কানেক্টিং উইথ আদার্স, অন্যান্য যারা আছে মানুষ, পশু পাখি, এবং প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ বা পৃথিবী, তাদের সঙ্গে আমার রিলেশনশিপটা কি, তাদের সঙ্গে কমিউনিটির সঙ্গে রিলেশনশিপ কি, কালচারের সঙ্গে রিলেশনশিপ কি। এবং আরেকটা হলো যে ট্রান্সেন্ডিং, মানে যেটা মানে আমার স্রষ্টার সঙ্গে আমার রিলেশনশিপ কি, অর্থাৎ স্রষ্টা আমাকে কি জন্য তৈরি করছেন, আমাদেরকে কি করতে হবে, স্রষ্টার মানে ইবাদত করতে হবে, তিনি আমাদেরকে শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছেন। এই চারটা জিনিস যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে আমরা স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা, যেটা আমরা অনেকভাবেই প্রকাশ করি। কেউ কেউ বলে যে শরীয়ত, তরিকত, হকিকত, মারফত, এরকম ভাষা কেউ কেউ বলে যে আধ্যাত্মিকতার চরম পর্যায়ে উঠে যাওয়া। তো প্যালিয়েটিভ কেয়ার তারা আধ্যাত্মিকতার বিষয়ে একটু একটু তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। তো আধ্যাত্মিকতার অনেক ইয়ে আছে, ডাইমেনশন আছে, এর মধ্যে যেমন তেলাওয়াত করা, যেমন কোরআন তেলাওয়াত করা, গীতা বা তাওরাত ইত্যাদি। অথবা কেউ কেউ যারা ধার্মিক না, ধর্ম অনুসরণ করে না, তারা অনেক সময় মেডিটেশন, গান গাওয়া অথবা অন্যান্য ছবি আঁকা, এইসবের মাধ্যমে আধ্যাত্মিকতা প্রদর্শন করে থাকেন। আমরা এই লাইনে না যাচ্ছি। প্যালিয়েটিভ কেয়ার কিভাবে আমরা প্রোভাইড করতে পারি? আমরা জানি প্যালিয়েটিভ কেয়ার আমরা 4টা সেবা দিব: ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল। এই 4টা হলো গাছের মূল।
মূল সেবা দিব। এগুলো আমরা ডে কেয়ারের মাধ্যমে দিতে পারি, আউটডোরের মাধ্যমে দিতে পারি, ইনডোরের মাধ্যমে দিতে পারি, আমরা হসপিস সেন্টারের মাধ্যমে দিতে পারি, হসপিটালের মাধ্যমে দিতে পারি। এইভাবে আমরা প্যালিয়েটিভ কেয়ারটা প্রোভাইড করতে পারি। আমরা এখানে দেখছি যে ইভেন্টস, লাইফ ইভেন্টস আফটার এ প্রগ্রেসিভ ডিজিজ, যদি একটা নিরাময়যোগ্য রোগ হয় তখন মানুষের জীবনটা কিরকম হয়ে যায়। লাল যে অংশটা এখানে আছে, যে একজনের একটা লাম্প হলো, ধরে নিই আমরা একজন মহিলার ব্রেস্টে একটা লাম্প হলো, লাম্প হওয়ার পরে সে কান্নাকাটি এই শুরু করলো, তারপরে চিকিৎসকের কাছে গেল, যাওয়ার পরে কোর বায়োপসি করলো, তখনও ডায়াগনোসিস হয় নাই। এইখান থেকেই কিন্তু প্যালিয়েটিভ কেয়ার শুরু হয়। এখান থেকে তখন তাকে সাইকোথেরাপি দেওয়া, বিহেভিয়ারাল থেরাপি দেওয়া, সান্ত্বনা দেওয়া, কোপিং এ হেল্প করা, অ্যাডজাস্টমেন্টে হেল্প করা, এটা প্যালিয়েটিভ কেয়ারের অংশ। উপরের যে সবুজ অংশ, গাঢ় সবুজ অংশ, এটা হলো যে তখন আমরা থেরাপি দেবো, যে থেরাপি দিব। কিউরেটিভ থেরাপি লম্বা সময় পর্যন্ত, যতক্ষণ লাগে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি দিব। এই সময়টা প্যালিয়েটিভ কেয়ার অল্প অল্প দেওয়া যেতে পারে, কিন্তু তারা কিউরেটিভ থেরাপিতেই থাকেন বেশিরভাগ। যখন কিউরেটিভ থেরাপি প্রায় শেষ হয়ে গেল, একজন মানুষের ধরেন মাস্টেক্টমি করলো, কেমোথেরাপি নিল, তারপরে ইমিউনোথেরাপি নিল, কিন্তু বেঁচে আছে, এখন ওনার সিমটম আছে, ওনার ধরেন ব্যথা আছে, জ্বর আছে, ক্ষত আছে, ডিসচার্জ হয়, পানি আসছে পায়ে, পেটে পানি আসছে, রক্তশূন্যতা আছে, শ্বাসকষ্ট হচ্ছে, এখন তারা কার কাছে যাবে? যদি সার্জনের কাছে বলে যে এটা তো আমার অংশ না, যদি অঙ্কোলজিস্টের কাছে যান, তিনি বলেন এটা আমার না, তাহলে উনি কার কাছে যাবেন? উনি প্যালিয়েটিভ কেয়ারের কাছে আসবেন, এবং প্যালিয়েটিভ কেয়ার ওনার সিমটম ম্যানেজমেন্টের জন্য চেষ্টা করেন, এবং মৃত্যু পর্যন্ত চেষ্টা করেন। মৃত্যুর পরের 6 মাসও ওনাকে সার্ভিস দিয়ে যাবেন, ওনাকে মানে ওনার আত্মীয় স্বজনকে, সেটাকে আমরা বিরিভমেন্ট কেয়ার বলি। এই ছবিতে এটা দেখানো যাচ্ছে। তো মানুষের মৃত্যু কত সুন্দর হতে পারে! মিশরের পিরামিড, এখানে ফেরাউনের মৃত্যুকে বিখ্যাত করে রাখার জন্য কত বৃহৎ স্থাপনা তৈরি করা হয়েছে, তাই না? এইদিকে আপনার দেখেন স্ফিংসের মূর্তি, আর ওখানে আছে ফেরাউনের তৈরি বিরাট বিরাট পিরামিড। যাই হোক, এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং এন্ড অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং, এটা আমাদের জন্য খুব দরকার। অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং হলো enables a patient with capacity to record their wishes। বাইরের দেশে মানুষ, ইউরোপের সাধারণত মানুষ একা একা হাসপাতালে যায়, ছেলেমেয়েরা তো বেশিরভাগ ক্ষেত্রেই কাছে থাকে না, তারা তাদের বয়স, প্রাপ্ত বয়স হলে 20, 25, 30 বছর হলে আলাদা আলাদা প্রতিষ্ঠানে, আলাদা জায়গায় চাকরি করে, আলাদা বাসায় চলে যায়। সাধারণত বুড়া মানুষগুলো একা একাই হাসপাতালে যায়। তখন তাদের যে সম্পত্তি টম্পত্তি আছে, তারা কোথায় মারা যেতে চায়, তাদের সম্পত্তির কি হবে, এগুলো একটু হাসপাতালে সিস্টেম আছে, স্ট্যাম্পে রেকর্ড করে যেতে হয়। এটার নাম অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং। এখানে কি করে? ফর্মাল স্টেটমেন্ট অফ উইশেস এন্ড প্রিফারেন্স, উনি কি, ওনার ইচ্ছা আছে, প্রিফারেন্স আছে, কিভাবে মারা যেতে চান, কি কি ট্রিটমেন্ট নিবেন, কি কি ট্রিটমেন্ট নিবেন না, এবং ওনার কোনো ডিসিশন আছে কিনা, এবং ওনার পাওয়ার অফ অ্যাটর্নি, সম্পত্তি কাকে দিবেন, ওগুলা হাসপাতালে একটা 300 টাকার স্ট্যাম্প থাকে, ওখানে রেকর্ড করে যায়। ইংল্যান্ড এবং ওয়েলসে বা ইউরোপে আছে, আমাদের দেশে এগুলো নাই। আমাদের দেশে পেশেন্টের সঙ্গে অত্যন্ত অনেক আত্মীয় স্বজন আসেন, কাজে আমাদের অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং এর জন্য এত সময় নষ্ট করার দরকার নাই। আমাদের দরকার এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং। এন্ড অফ লাইফ হলো শেষ 6 মাস থেকে 1 বছর, আর তখন যে কেয়ার দেবো এটা এন্ড অফ লাইফ কেয়ার। আর এটার জন্য যে পরিকল্পনা করব রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের জন্য সঙ্গে, এটা এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিং। এটা হলো ডিসকাশন অ্যাবাউট পেশেন্ট উইশেস, তার ইচ্ছা, তার গোল, এবং তারা যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন তাদের সিমটম ম্যানেজমেন্ট কিভাবে হবে, তাদের খাদ্য খাবার নিউট্রিশন কিভাবে হবে, হাইড্রেশন কিভাবে হবে, এবং সাইকোলজিক্যাল এবং সোশ্যাল সাপোর্ট কিভাবে দিব, এটার জন্য রোগীর আত্মীয় স্বজন, রোগীর যারা নিয়ে আসছে কেয়ার গিভার, তারা এবং ডক্টর, চিকিৎসক এবং নার্সরা মিলে একটা ডিসকাশন তৈরি করে, আমরা ফ্যামিলি মিটিং বলি। এই ফ্যামিলি মিটিং অত্যন্ত প্রয়োজন, কারণ রোগীর দিন দিন অবস্থা ডিটোরিয়েট করে। এর জন্য এন্ড অফ লাইফ কেয়ার প্ল্যানিংটা প্যালিয়েটিভ কেয়ারে অত্যন্ত দরকার। আমরা যখন টার্মিনাল মুহূর্তে পৌঁছে যায় একটা রোগী, তখন কেমন অবস্থা হয়? ফিজিক্যালি ওয়াস্টেড, মারা যাওয়ার পূর্ব মুহূর্তের কথা বলছি আমি। তারা শুকায় যায়, অত্যন্ত দুর্বল থাকে, বেড রিডেন থাকে, ড্রাউজি, কেউ কেউ আনকনসিয়াস হয়ে যায়, সেমি কনসিয়াস হয়ে যায়, ভেরি লিমিটেড অ্যাটেনশন স্পান, তারা কথা শুনে না, ডিসওরিয়েন্টেড বা ডেলিরিয়াস থাকে, তাদের খাবারও খেতে পারেন না, গিলতেও পারেন না, এবং তাদের কোনো খাদ্য ঔষধ এইটা তারা নিতে পারেন না, ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ
হয়ে যায়, চাইনিজ স্টোকস ব্রিদিং, নয়েজি ব্রিদিং বা র্যাটলিং ব্রিদিং এরকম হয়, অথবা অ্যাপনিয়া, হাইপারপনিয়া এগুলো ডেভেলপ করে, এবং হার্ট এবং লাংস ফাংশনগুলো কমে যায়, টিকিকার্ডিয়া, টিকিপনিয়া, উইকনেস, পালস পাওয়া যায় না, কোল্ড এক্সট্রিমিটিস থাকে, স্কিন গুলা ভাঁজ ভাঁজ হয়ে যায়, এরকম একটা অবস্থায় টার্মিনাল রোগীগুলা থাকে। তাদের সেবা দেওয়া অত্যন্ত কঠিন, তবু তাদেরকে শারীরিক, মানসিক, আত্মিক সেবা আমাদের দিতে হবে। তো কারা এই প্যালিয়েটিভ কেয়ার দিবে? প্যালিয়েটিভ কেয়ার সবাই দিবে। প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট দিবে, হসপিটাল কনসালটেন্ট দিবে, অনকোলজিস্টরা দিবে, মেডিকেল অফিসার যারা আপনারা যারা আছেন ওনারা দিবেন, জেনারেল প্র্যাকটিশনাররা দিবে, প্যালিয়েটিভ কেয়ার নার্স আছে বা হসপিটাল নার্স আছে, প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি কেয়ার গিভার, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, চ্যাপলিন মানে ধর্মীয় ধর্মযাজক, রিলিজিয়াস লিডার, ভলান্টিয়ার, এগুলো সবাই মিলে আমরা প্যালিয়েটিভ কেয়ার দিব। আপনাদের এটা যেহেতু টার্সিয়ারি প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, কাজে আপনাদের কেয়ারে আছেন আপনার ডক্টর যারা, ওনারা আপনাদের সঙ্গে নার্স থাকবে, প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকবে, ফিজিওথেরাপিস্ট যদি থাকে আরো ভালো হয়, প্যারামেডিক্স যদি থাকে না, মানে যেমন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ফার্মাসিস্ট, তারাও বেশ সহযোগী হবে। এরপরে ভলান্টিয়ার তৈরি করতে হবে এলাকা থেকে, যে তাদেরকে একদিন দুদিন ট্রেনিং দিয়ে মোটিভেটেড করে যে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া সবার দায়িত্ব, এইভাবে যদি তৈরি করা যায় তাহলে প্যালিয়েটিভ কেয়ারটা প্রোভাইড করা সহজ হবে। দেখেন, গুড প্যালিয়েটিভ কেয়ার, পেশেন্টের ক্যান্সার হয়েছে কিন্তু খুব হাসি খুশি তার ব্লাড নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, তো বেশ ভালো। আর এটারই বিপরীতে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু লোককে আইসিইউতে ভর্তি করা হয়, শেষ 2 দিন একদিন বাঁচবে, কিন্তু আইসিইউতে আত্মীয় স্বজন কেউ দেখা করতে পারে না, সবাই বাইরে থেকে মনে মনে কষ্ট পাইতে থাকে, দোয়া পড়তে থাকে, কেউ বাবার শরীরে ধরে দেখতে পারে না, ওনাকে এক ফোঁটা পানি মুখে দিতে পারে না, কিছুই করতে পারে না। তো আইসিইউতে ডেথ হওয়া এটা কিন্তু খুব গুড ডেথ না। দে ক্যানট ফুলফিল দি সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল ডোমেইন। হয়তো সিমটম ম্যানেজমেন্টটা কিছুটা হচ্ছে, অক্সিজেন, আর্টিফিশিয়াল অক্সিজেন মেশিন দিয়ে পাম্প করে দেওয়া হচ্ছে। তো আইসিইউর ডেথ কমানোর জন্যই প্যালিয়েটিভ কেয়ারের সৃষ্টি। যদি শ্বাসকষ্ট তেমন বেশি না হয় তাহলে প্যালিয়েটিভ কেয়ারে নর্মাল ওয়ার্ডে, নর্মাল বাসায় মানুষের মৃত্যু হওয়াটাই আবশ্যক, এবং এটি সহজ, তাতে অনেক টাকাও বাঁচবে, ভোগান্তি কমবে, এবং আত্মীয় স্বজনের সন্তুষ্টি বৃদ্ধি পাবে। তো যদি আমি একটু ইতিহাস বলি, আমাদের বোধহয় সময় প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, অল্প কয়েক মিনিটে আমি শেষ করে দেবো। হসপিস শুরু হয়েছে 1889 সনে, তারপর 1905 সনে লন্ডনে আরো হসপিস তৈরি হয়েছে। ক্যাথলিক, নান খ্রিস্টান চার্চ এগুলা চালাতেন, তারা শুধু মানুষদেরকে ক্ষমা চাওয়ার সংক্রান্ত কিছু চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বলতেন। তারপরে সেন্ট ক্রিস্টোফার 1966 সনে সিসিলি সন্ডার্স নামে একজন, প্রথম তিনি ছিলেন নান, তারপরে হয়েছেন সিস্টার, তারপরে উনি ডাক্তারিও পড়েছেন, তারপরে উনি সমাজসেবক হয়েছেন এবং একটা বড় হসপিস সেন্টার তৈরি করেছেন। ইংল্যান্ডে এখন সবচেয়ে বড় হসপিস সেন্টার বা বিখ্যাত হসপিস সেন্টার হিসেবে সেন্ট ক্রিস্টোফার হসপিস পরিচিত। 1966 সনে এটা শুরু হওয়ার পরে চলতেছে। পাশাপাশি কানাডার মন্ট্রিলে বালফোর মাউন্ট নামে এক ভদ্রলোক, যিনি সর্বপ্রথম, ইনি একজন ইউরোলজিস্ট, প্যালিয়েটিভ শব্দটি ইউজ করছেন 1974 সনে। তারপরে তিনি যে রোগীদের সার্জারি করতে পারবে না তাদেরকে আলাদা একটা ওয়ার্ডে রাখলেন এবং ওয়ার্ডের নাম দিলেন প্যালিয়েটিভ ওয়ার্ড। ওই থেকে প্যালিয়েটিভ ওয়ার্ড, প্যালিয়েটিভ মেডিসিন, প্যালিয়েটিভ কেয়ার শব্দটা চলে আসছে। প্রথম আসছে হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার, এটা 1989 সনে। আর প্যালিয়েটিভ কেয়ার শব্দটা আসছে 1976 বা 74 সনে। আচ্ছা, আমরা তারপরে যাই, এই 4 জন ব্যক্তি প্যালিয়েটিভ কেয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম জন সিসিলি সন্ডার্স, তিনি সেন্ট ক্রিস্টোফার হসপিস তৈরি করছেন। জোসেফ বনিকা, ইনি পেইন ম্যানেজমেন্টের উপর একটা বিশাল বই লিখেছেন, প্রায় 50,000 টাকার মতো দাম, যত ধরনের পেইন ম্যানেজমেন্ট ওনার বইয়ে আছে। বালফোর মাউন্ট, উনি একজন সাইকোলজিস্ট, তিনি এই প্যালিয়েটিভ কেয়ারের উন্নতি, বালফোর মাউন্ট হলো ইউরোলজিস্ট, তিনি প্রথম প্যালিয়েটিভ কেয়ার শব্দটা ইউজ করছেন কানাডার মন্ট্রিলে। আর এলিজাবেথ কুবলা রস, ইনি একজন সাইকোলজিস্ট, মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রায় 1000 রোগীর ইতিহাস তিনি সংরক্ষণ করছেন, যে তাদের কি কি সিমটম হয়, ওই সিমটমে আত্মীয় স্বজন কি করে, চিকিৎসক কি করে। এই বইটা লিখে প্রায়
যখন 2000 সনের দিকে উনি বাজারে ছেড়ে দিয়েছেন, এই বইয়ের পড়ার পরে অনেক দেশে খুব তাড়াতাড়ি প্যালিয়েটিভ কেয়ার চালু করে দিয়েছে। কারণ হলো যে এত বিখ্যাত লোকগুলা অনেকে এত বিখ্যাত অবদান রেখে গেছেন, অথচ মৃত্যুর কালে তারা কত অসহায় থাকে, তাদের নিডস গুলা তারা পূরণ করতে পারে না। কাজেই তাদের নিডস গুলা কিভাবে পূরণ করা যায়, এর জন্য প্যালিয়েটিভ কেয়ার অত্যন্ত দরকার। এবং এর জন্যই ইউরোপ এবং আমেরিকার সব দেশে ভালো প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস চালু করে দিয়েছেন। আমরা এখানে দেখতেছি বিমানিস্তান নামে একটা হাসপাতাল, যা বাগদাদে 1250 খ্রিস্টাব্দে ছিল। কিন্তু মঙ্গোলিয়ানরা যখন ইরাক, ইরান এসব জায়গাতে আক্রমণ করে, তখন এইসব হসপিটাল গুলা একদম ধ্বংস করে যায়। এবং এই হসপিটালে বড় বড় বই ছিল, চিকিৎসাবিদ্যার অনেক পুস্তক ছিল, সব নষ্ট করে দেয়। অথচ মুসলিম সভ্যতার মধ্যযুগে 1200-1300 শতাব্দীতে বেশ ভালো চিকিৎসা বিদ্যা ছিল। তখন ইবনে সিনা একটা বড় বই লিখেছেন মেডিসিনের, ক্যানন অফ মেডিসিন নামে একটা বই, যা 5 ভলিউমে ছিল। আপাতত 1700 শতাব্দী পর্যন্ত সারা ইউরোপে এই বইটা পড়াতো। এখন আর হয়তো আরো আধুনিক বই এসে গেছে, ডেভিডসন হ্যারিসন এসে গেছে, কাজে আর ক্যানন অফ মেডিসিন আর আমরা পড়ি না। কিন্তু আমাদের ঐতিহ্য হলো যে 1200-র আগেও ক্যানন অফ মেডিসিন, ইবনে সিনা অবশ্য 900 শতাব্দীর লোক, তখন এরকম একটা সুন্দর বই লিখেছিলেন মেডিসিনের উপরে, চিকিৎসাবিদ্যার উপরে। তো এই যে এদের সম্বন্ধে আমরা বললাম। কারা প্যালিয়েটিভ কেয়ার রোগী? টার্মিনালি ইল পেশেন্ট, যারা ক্যান্সারে ভোগে, পেশেন্ট উইথ ডিস্ট্রেসিং সিমটম, যাদের সিমটম অত্যন্ত বেশি, বেড রিডেন পেশেন্ট, এবং পেশেন্ট যারা বিভিন্ন ইনবর্ন ইরর অফ মেটাবলিজমে ভুগতেছে, তারা লাইফ লিমিটিং পেডিয়াট্রিক পেশেন্ট, বাচ্চা শিশু যারা খুব তাড়াতাড়ি হয়তো চলে যাবে, কোনো ক্যান্সার বা এরকম রোগে ভুগতেছেন, তাদেরকে আমরা প্যালিয়েটিভ কেয়ার দিতে পারি। এর চেয়ে আরেকটু বেশি যদি বলি, পেশেন্ট সাফারিং ফ্রম ম্যালিগন্যান্সি, সিওপিডি, in stage of renal failure, in stage of heart failure, terminal stage of stroke, motor neuron disease, dementia, congenital anomalies, এদের প্যালিয়েটিভ কেয়ার দরকার। আর একটু যদি বাড়ায় বলি, স্ট্রোক ছাড়াও আরো অনেক ডিজিজ চলে আসছে, তো সমস্ত ক্যান্সার এবং এদের দরকার। বাচ্চাদের কাদের প্যালিয়েটিভ কেয়ার দরকার? লিউকেমিয়া, লিম্ফোমাতে যারা ভোগে, নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, ব্রেন ক্যান্সার, যত বাচ্চাদের ক্যান্সার আছে, সব ক্যান্সারেরই প্যালিয়েটিভ কেয়ার দরকার হয়। আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটি আমাদের বাচ্চাদেরও একটা ছোট্ট ইউনিট আছে, ওখানে 3টা বেড আছে, বড়দের জন্য আছে 18টা বেড। আমাদের মোট 21টা বেড আছে। আমাদের হোম কেয়ার সার্ভিস আছে, আউটডোর আছে, ইনডোর আছে, কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার আছে আমাদের নারায়ণগঞ্জে। ওখানে আমরা প্রায় বেশ কয়েকশো পেশেন্টে চিকিৎসা দিই। প্রায় আমাদের 350-400 পেশেন্ট আছে, যাদেরকে নারায়ণগঞ্জে আমরা চিকিৎসা দিই। করাইল নামে একটা প্রজেক্ট ছিল, ওটা আমাদের হাতে না এখন, ওখানেও প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়। আচ্ছা, প্যালিয়েটিভ কেয়ারের কিছু ইমার্জেন্সি ডেভেলপ করতে পারে। কি কি ইমার্জেন্সি ডেভেলপ করতে পারে? স্পাইনাল কর্ড কম্প্রেশন, যখন মেটাস্টেসিস হয় বোনে, তখন স্পাইনাল কর্ড কম্প্রেশন ডেভেলপ করে। জেনারেলাইজ কনভালসিভ ডিসঅর্ডার বা সিজার ডেভেলপ করতে পারে, খিচুনি ডেভেলপ করতে পারে, সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, অ্যাকিউট ট্রাকিয়াল কম্প্রেশন, নিউমোথোরাক্স, ম্যাসিভ প্লোরাল ইফিউশন, পালমোনারি এম্বলিজম, ম্যালিগন্যান্ট বাউল অবস্ট্রাকশন, এইসব অসুবিধাগুলো ডেভেলপ করতে পারে। প্রিকার্ডিয়াল ইনফেকশনের জন্য কার্ডিয়াক ট্যাম্পোনেট, অ্যাকিউট হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট, বিলিয়ারি বা ইউরিটারি কোলিক, অনেক কিছু সুইসাইডাল টেন্ডেন্সিও ডেভেলপ করতে পারে। এইসব ইমার্জেন্সিগুলা আমাদের এখানে মাঝে মাঝে আমরা পাই, এবং আমরা চেষ্টা করি তাদেরকে ভালো একটা চিকিৎসা দিয়ে সিমটম গুলা কমানোর জন্য। এটা হলো কি, দিল্লির লাল কেল্লা। এমনি দিলাম 40টার মতো সিমটম থাকে আমাদের পেশেন্টের এন্ড অফ লাইফে। এই সিমটম গুলোর মধ্যে সবচেয়ে কমন হলো ফ্যাটিক, উইকনেস, দুর্বলতা, তারপরে পেইন, ল্যাক অফ এনার্জি, উইকনেস, লস অফ অ্যাপিটাইট, নার্ভাসনেস, ড্রাই মাউথ, ডিপ্রেসড মুড, কনস্টিপেশন, ব্লটিং, অ্যাংজাইটি, নশিয়া, এগুলা থাকতে পারে। কোনটা কত পার্সেন্ট থাকে এটাও দেওয়া আছে। সবচেয়ে বেশি ফ্যাটিক, এরপরে পেইন 71%, ল্যাক অফ এনার্জি। এটা নির্ভর করে রোগীটা কোন স্টেজে। যদি অনেক আগে হয়, 6 মাসের আগে হয়, তখন হয়তো সিমটম কম কম থাকে। আর যদি মৃত্যুর 7 দিন, 5 দিন, 2 দিন আগে হয়, তখন সিমটমের পরিমাণ বেশি হয়। আরো যদি সিমটম দেখি, তাহলে আরো মোট 40-এর বেশি সিমটম থাকে। শেষ পর্যন্ত ডায়রিয়া, স্কিন সিমটম, ডিসপেপসিয়া, হর্সেস অফ বয়েস, সিনোলজিক্যাল সিমটমস, আর এদিকে কাফ,
কনজেনিটাল সিমটম, কগনিটিভ সিমটমস, আর্লি সেটাইটি, টেস্ট চেঞ্জ, এগুলা থাকে। এই সিমটম গুলা ভালো করে ম্যানেজ করতে পারলে আমরা ভালো প্যালিয়েটিভ কেয়ার দিতে পারবো। আমরা পেশেন্টকে ইভালুয়েশনের জন্য ইমা প্রোটোকল ব্যবহার করি। প্রথম পেশেন্টকে ইভালুয়েট করি, তারপর এক্সপ্লেন করি ওনার কি হয়েছে, তারপরে সিমটম ম্যানেজমেন্ট শুরু করি, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, এবং মনিটর করি, বলে দিই ফলো আপে আসার জন্য, এবং ডিটেল অ্যাটেনশন করি যেন তার সিমটমস গুলা রিলিফ হয়ে থাকে। এরকম একজন পেশেন্ট যার মানে আর্থিক অবস্থা ভালো নাই, ওনার যখন ক্যান্সার হয় তখন ওনার কি সার্ভিস দরকার? 7 দিন 24 ঘন্টা সব সময় ওনার সার্ভিস দরকার, কিন্তু আমরা দিতে পারি না। যদি আমরা ভলান্টিয়ার তৈরি করতে পারি, ভলান্টিয়াররা ওনার যে কোনো সময় নিডস হইলে তাদের পাশে হাজির হতে পারবে এবং চেষ্টা করতে পারবে তাদেরকে কিছু রিলিফ দেওয়ার জন্য। এর জন্য হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, এবং পেশেন্টের ফ্যামিলি মেম্বারদেরকেও এই জন্য আগে আসতে হবে। প্যালিয়েটিভ কেয়ারের মানে কি লাভ হবে সিরিয়াস ইলনেসে? তারা কি চায়? তারা চায় পেন এবং সিমটম কন্ট্রোল, অ্যাভয়েড ইনএপ্রোপ্রিয়েট prolongation of dying process, এবং achieves a sense of control, relieves burdens on family, and strengthens relationship with loved one. আমরা যদি পেইন কমাতে চাই, পেইনের উপরে আলাদা ক্লাস হবে। ডব্লিউএইচও পেইন লেডার তৈরি করছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3-তে। স্টেপ 1 এনএসআইডি আছে, স্টেপ 2-তে কোডিন বা নাপাডল, এনাডল আছে, মানে আর স্টেপ 3-তে মরফিন আছে এবং অন্যান্য অপিয়েড আছে। আমরা এটা দরকার নেই আজকে বলার, পরবর্তীতে এটা বলা হবে। টোটাল পেন, মানুষ যখন মৃত্যুর পূর্ব মুখে চলে আসে তখন শুধু সিমটমের জন্য ব্যথা হয় না, বরং ব্যথার মাল্টিপল কারণে হয়, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, সব কারণে ব্যথা হয়। যেমন ধরেন একটা মানুষের প্রচুর আর্থিক লেনদেন, আর্থিক ইয়ে হয়েছে, আর্থিক সাহায্য নিয়েছে, মানুষের কাছে হাওলাত নিয়েছে, ওনার ব্যথা আছে, ওনার ডিজিজ আছে, ওনার 2টা বাচ্চা আছে হয়তো ছোট ছোট, তার বাসাটাও বেশি ভালো নাই। এখন সে যদি চলে যায়, তার সংসারকে কে দেখবে? এর জন্য অলওয়েজ তারা ব্যথা যতটুকু আছে তার চেয়ে বরং আর একটু বেশি প্রকাশ করে, কারণ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল, সোশ্যাল ফ্যাক্টরও তার পেইনকে বাড়াতে মানে হেল্প করে। এর জন্য টোটাল পেইন সিসির সোনার্সের কনসেপ্ট, টোটাল পেইন রিলিফ করার জন্য একটা পেশেন্টকে 4 আঙ্গিকেই চিকিৎসা করতে হবে। এর জন্য এই ফিজিক্যাল পেইনের জন্য কি কি সিমটমস আছে, সাইকোলজিক্যাল সিমটমস কি কি আছে, স্পিরিচুয়াল সিমটমস, হেল্পলেসনেস, হোপলেসনেস, ফেইথ, এগুলো আছে। সোশ্যাল সিমটমস কি কি আছে, ডিপেন্ডেন্সি, জব চলে যাবে, ফিনান্সিয়াল কনসার্নস, এগুলো আছে। সবগুলো যদি সমাধান করা যায় তাহলে পেশেন্টের পেইন সবচেয়ে ভালো কমানো যাবে। এই পেইন কমার, সিমটম কমানোর জন্য ডিস্ট্রেস থার্মোমিটার নামে একটা থার্মোমিটার ব্যবহার করা হয়। আপনাদের এত দরকার নাই, বিষয়ে আজকে না বললাম। প্যালিয়েটিভ কেয়ার সাপোর্ট সিস্টেম দেয় এবং চেষ্টা করে রোগীর মনের ইচ্ছা পূরণ করতে। প্রথম দিকের যে পেশেন্ট, এটা দেখে সে একটা বার্থডে করতে চাচ্ছিল, ক্যান্সারের রোগী, মালয়েশিয়াতে। তার বার্থডের জন্য বেলুন টেনে নিয়ে প্যালিয়েটিভ কেয়ার টিম বাড়িতে হাজির হয়েছে, তার কেক কেটেছে, তাকে মনে আনন্দ দিয়েছে। দ্বিতীয় মেয়েটা আফ্রিকান একটা মেয়ে, তার ইচ্ছা ছিল যে বিয়ের সাজে সাজবে, কিন্তু এর আগেই ক্যান্সার হওয়ার জন্য তার আর বিয়ের কোনো ব্যবস্থা হয় নাই। তো এর জন্য তাদেরকে প্যালিয়েটিভ কেয়ার টিম বিয়ের যন্ত্রপাতি, সাজসজ্জা নিয়ে তার মনে যেন শান্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করেছে। প্যালিয়েটিভ কেয়ার হোম কেয়ার টিম সাধারণত এগুলা করে থাকে। তো দেখেন হোম কেয়ার টিম কিভাবে বাড়িতে গিয়ে যাচ্ছে, চিকিৎসক, নার্স, হোম কেয়ার ভিজিটর, প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট সবাই আছে। এটা একটা আফ্রিকান কান্ট্রির একটা চিত্র, আমাদের বাংলাদেশের একটা চিত্র নারায়ণগঞ্জে। এখানে যে টুপি পরা উনি আমাদের ডাক্তার, নার্স আছে, প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, হোম কেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, সবাই মিলে এই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে তাকে সেবা দিচ্ছে। আমরা এইভাবে আমরা সেবা দিতে পারি, টিম ওয়াইজ যাওয়া যেতে পারে, এবং আর শুধু প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট নার্সও যেতে পারে, যেভাবে যার যা দরকার সে অনুযায়ী সাধারণত ডিমান্ড ফুলফিল করা হয়। আমাদের অনেক কিছু দরকার, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, গুড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, কমিউনিকেশন, ইনভেস্টিগেশন, কেয়ার গিভার ইস্যুস, সব ফুলফিল করা দরকার। তো এর জন্য আমাদের অনেক কিছু দরকার। যাক, আমরা আমার সময় প্রায় শেষ। তো একটা বড় স্টাডিতে দেখা গেছে টার্মিনাল সময় মানুষের অনেক কিছু দরকার হয়, এর মধ্যে ট্রান্সপোর্টেশন, নিডস ফর হেল্প, হোম মেকিং, নার্সিং, সবই দরকার হয়। আমরা লালবাগের কেল্লা একটু মনটাকে শান্ত করার জন্য এটা আনলাম।
আচ্ছা, সাপোর্ট স্টাডিতে দেখা গেছে যে প্যালিয়েটিভ কেয়ারে আসার পরে 50% মানুষ 6 মান্থের মধ্যে মারা যায়। এন্ট্রি করার 6 মান্থের মধ্যে মারা যায়, কারণ 80 টার্মিনাল সময়ের পরে খুব বেশি দিন বেঁচে থাকে না। ওই দিনগুলো আমরা ভালো রাখতে পারলে তাহলে আমরা ভালো প্যালিয়েটিভ কেয়ার দিতে পারি। যে সাফারিংস মানুষের হয়, সাদা হোক কালো হোক, ধনী হোক দরিদ্র হোক, সবারই একই ধরনের, ইউনিভার্সাল, নো সোশ্যাল জিওগ্রাফিক্যাল এবং রিলিজিয়াস বাউন্ডারি, এবং লাইফ থ্রেটেনিং ইলনেস সবার জন্যই খারাপ। আমরা প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট লেভেলে দিতে পারি, প্রাইমারি এবং ভলান্টিয়ার দিয়ে প্রাথমিক কমিউনিটি লেভেলে দিতে পারি। তো ভলান্টিয়ারকে রিক্রুট করা, তাদেরকে ট্রেন আপ করা, এর জন্য আমাদের বহু জরুরি দরকার। কিন্তু আমাদের সরকারি সেরকম এখনো আইন না থাকার জন্য আমরা হয়তো এতটা করতে পারছি না। দেখা যাক ভবিষ্যতে আমরা করতে পারবো। এরপরে জার্নালিস্ট প্যালিয়েটিভ কেয়ার, কমিউনিটি এবং হসপিটাল প্যালিয়েটিভ কেয়ার। প্রাইমারি প্যালিয়েটিভ কেয়ার, জার্নালিস্ট প্যালিয়েটিভ কেয়ার, যেটা আমরা থানা লেভেলে যেটা দিতে পারি। আপনারা যেটা দিচ্ছেন, এখানে আপনারা একজন ডক্টর, টিম লিডার থাকবেন, আপনার পাশে আপনার হেলথ অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্স, নার্স তারা থাকবে, হোম কেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকবে এবং ভলান্টিয়ার থাকবে। আপনারা মিলে আপনার প্যালিয়েটিভ কেয়ার দিতে পারেন। তারপরে প্যালিয়েটিভ কেয়ার ডেলিভারি মডেলের মধ্যে অনেক ধরনের মডেল আছে, আমাদের এত বেশি দরকার নাই, টিম ওয়ার্ক করতে হবে। আমরা এটা পড়েছি। মরফিন অ্যাভেলেবিলিটি, আমাদের প্যালিয়েটিভ কেয়ার পেশেন্টের অনেক বেশি ব্যথা থাকে, যার জন্য মরফিন অ্যাভেলেবিলিটির উপর পরে বিশ্বের দেশগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন দেখেন, প্রথম যেটা একদম বাদামি রঙের দেশ, তারা পার পার্সন প্যালিয়েটিভ কেয়ারের রোগী, ক্যান্সারের রোগী, পার পার্সন 0.00 মিলিগ্রাম পাচ্ছে না পার ডে। আবার লাল দেশগুলা 24 থেকে 510 মিলিগ্রাম মরফিন পার পেশেন্ট প্রতিদিন পাচ্ছে। অর্থাৎ এর মধ্যে পড়তেছে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপের দেশগুলা পেইন রিলিফের জন্য তাদের মরফিন পায়। আমাদের দেশে যেমন আপনাদের কক্সেস বাজার, এই কক্সেস বাজারে পেশেন্টের মরফিন অ্যাভেলেবল না, পেইনের জন্য কিছু দিতে পারছে না। হয়তো আপনারা প্যারাসিটামল, এনএসআইডি বা অ্যাডজুভেন্ট দিচ্ছেন, কিন্তু মরফিন দেওয়া যাচ্ছে না। মরফিন আমাদের দেশে এখনো অ্যাভেলেবল হয় নাই, শুধু আমাদের ইউনিভার্সিটি অ্যাভেলেবল হচ্ছে। তো আমাদের বাংলাদেশের কালার দেখা যায়, বাংলাদেশে মাত্র 11 কেজি মরফিন নিয়ে 11 লক্ষ ট্যাবলেট তৈরি হয়। এটা দিয়ে আমাদের 20 লক্ষ পেশেন্টের কিছুই হয় না। তো তারপরে এটা হলো কি, এটা আপনার 60 গম্বুজ মসজিদ। আমরা প্যালিয়েটিভ কেয়ার অ্যাভেলেবিলিটির উপর বিশ্বের দেশগুলোকে 4 ভাগে ভাগ করতে পারি। যাদের কোনো প্যালিয়েটিভ কেয়ার অ্যাক্টিভিটি নাই, তারা ক্যাটাগরি 1-এ পড়ছে। এর মধ্যে আফ্রিকার অনেকগুলো দেশ আছে, কেপটাউন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ। আমেরিকাতে আছে অ্যান্টাগুয়া, বারবুডা, কিউবা। সাউথ এশিয়াতে আছে ভুটান, মালদ্বীপ, নর্থ কোরিয়া, টাইমুর। এইসব দেশে কোনো প্যালিয়েটিভ কেয়ার অ্যাক্টিভিটিস নাই। সেকেন্ড, যদি আমরা দেখি ক্যাপাসিটি বিল্ডিং ফর প্যালিয়েটিভ কেয়ার, এর মধ্যে সাউথ ইস্ট এশিয়াতে কেউ নাই। অন্যান্য দেশে আরব আমিরাত, বাহামা, হাইতি, এগুলোতে আছে ক্যাপাসিটি বিল্ডিং ফর প্যালিয়েটিভ কেয়ার, কেয়ার ক্যাটাগরি 2। তাহলে বাংলাদেশ কোন ক্যাটাগরিতে পড়ে? ক্যাটাগরি 3-তে পড়ে বাংলাদেশ। আইসোলেটেড প্যালিয়েটিভ কেয়ার প্রভিশন, অর্থাৎ আমাদের কতগুলো প্যালিয়েটিভ কেয়ার সেন্টার আছে, কিন্তু সর্বত্র সারা দেশে নাই। শুধু ঢাকা ক্লিনিক আছে, যেমন আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটি আছে, প্যালিয়েটিভ কেয়ার ইউনিট ডিপার্টমেন্ট আছে, ঢাকা মেডিকেল কলেজ ইউনিট আছে, ক্যান্সার হসপিটাল আছে, প্রাইভেট কয়েকটা সেন্টার আছে, বড় বড় কয়েকটা হসপিটাল, একটু প্যালিয়েটিভ কেয়ার অ্যাক্টিভিটিস আছে। এই ঢাকা ক্লিনিকই সারা দেশ জুড়ে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, বরিশাল নাই। কাজে আমরা আইসোলেটেড প্যালিয়েটিভ কেয়ার প্রভিশনে পড়েছি। আমাদের উদ্দেশ্য হলো জেনারেলাইজ করা যায় কিনা সব জেলায়, সব থানায়, সব এলাকায় কিভাবে প্যালিয়েটিভ কেয়ারকে নিয়ে যাওয়া যায়। যেমন ক্যাটাগরি 4-এর মধ্যে আছে প্যালিয়েটিভ কেয়ার অ্যাডভান্স স্টেজ অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ যত হাসপাতাল থাকবে, হেলথ সেন্টার থাকবে, সব সেন্টারেই একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট অথবা উইং অথবা আউটডোর অথবা ডিপার্টমেন্ট অথবা কিছু একটা থাকবে। এইরকম আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর প্রত্যেকটাতেই প্যালিয়েটিভ কেয়ার অ্যাভেলেবল তারা করে ফেলেছে। আমরা এখনো প্রিলিমিনারি স্টেজে আছি, শুধুমাত্র ঢাকাতে আছে। আর কিছু কিছু হয়তো আপনারা শুরু করেছেন বা কয়েকটা এনজিও শুরু করেছে ইত্যাদি প্যালিয়েটিভ কেয়ার প্রভিশনের জন্য। সিম্বল অফ গুড প্যালিয়েটিভ কেয়ার, দাদি অসুস্থ, ক্যান্সারে ভুগতেছে, ছেলে মেয়ে নাতিরা সবাই তাকে নিয়ে ঘুরছে, বেড়াচ্ছে, তারা বেশ খুশিতে আছে। আবার অনেক সময় আমাদের দেশে এরকম হয় যে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, রাস্তার পাশে ফেলে চলে যায়, কে তাদের সেবা করবে?
প্যালিয়েটিভ কেয়ার অর্গানাইজেশন আমাদের প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্ট আছে। ক্যান্সার হসপিটালে 10 ইউনিটের একটা ইউনিট, 10 বেডের একটা ইউনিট আছে। ঢাকা মেডিকেল কলেজে 6 বেডের একটা ইউনিট আছে। ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটা বেড আছে। আহসানে ক্যান্সার মিশন হাসপাতালে আছে। হসপিস বাংলাদেশ নামে একটা এনজিও আছে। ইউনাইটেড হসপিটালে একটা প্যালিয়েটিভ কেয়ার উইং তৈরি করেছে, যদিও নির্দিষ্ট বেড নাই। আশিক অঙ্কোলজি ফাউন্ডেশন, ওখানে তারা কিছু প্যালিয়েটিভ কেয়ার প্রভিশন করে। তো 1967 সালে সেন্ট ক্রিস্টোফার থেকে যাত্রা শুরু করে আমরা 2005-এ ওয়ার্ল্ড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার ডে উদযাপন করছি। তো প্যালিয়েটিভ কেয়ার যে ডিসিপ্লিনে পড়ানো হয় এটাকে প্যালিয়েটিভ মেডিসিন বলা হয়। তো প্যালিয়েটিভ মেডিসিনের বড় বড় বই আছে, অক্সফোর্ড টেক্সট বুক অফ প্যালিয়েটিভ মেডিসিন, আর টাইক্রসের প্যালিয়েটিভ মেডিসিন, এইসব বই আমাদের এখানে ছাত্ররা পড়েন বা যারা ট্রেনিং আসেন ওনারা পড়েন। তো ইউকেতে প্যালিয়েটিভ কেয়ারে 1987 সনেই এমআরসিপি ইন প্যালিয়েটিভ কেয়ার চালু হয়ে গেছে। এমআরসিপি ইন মেডিসিন অনেক আগে চালু হয়েছে। 1987 সনে প্যালিয়েটিভ মেডিসিনে এমআরসিপি ডিগ্রি দেওয়া হয়। আর বাংলাদেশে 2016 সনে এমডি ইন প্যালিয়েটিভ মেডিসিন ডিগ্রি চালু হয়েছে এবং আমাদের এখানে এখানে চলমান। আমাদের প্রায় 12 জন পাশ করেছে। বেশ 15-20 জনের বেশি ফিজ আছে, ফিজেতেও আছে ইত্যাদি। আমরা ইনশাল্লাহ কোর্সটা চালু করে রাখছি। তো এখানে আমাদের ভিসি স্যার এসেছিলেন, শরফুদ্দিন স্যার, আমাদের ক্লাসরুমে একটা উদ্বোধন করতে একটা ছোট্ট ওয়ার্কশপ। তো ওখানে আমরা সবাই আছি। এখানে আমরা ডিজি হেলথের সঙ্গে আমরা যে ডাক্তারদের, উপজেলা ডাক্তারদের ট্রেনিং দিচ্ছিলাম, ওই ট্রেনিং প্রোগ্রামে দেখেন ভিসি স্যার আছে, ভিসি স্যার পাশে প্রফেসর রবিদ আমিন সাহেব আছে, আমি আছি। তো 3 দিনের ট্রেনিং আমরা উপজেলার 400 ডাক্তারকে দিয়েছি। বাংলাদেশের অধিকাংশ উপজেলা থেকে একজন করে আসছিল। তো ভবিষ্যতে আমরা আরো করব। আমাদের আগের ভিসি স্যারের সঙ্গে আমাদের একটা অনুষ্ঠান, আমরা ওয়ার্ল্ড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার ডে অক্টোবর মাসের 10 তারিখে বা 11 তারিখে শনিবারে আমরা পালন করি। আমাদের এই একটা অনুষ্ঠান আর কি। তো আমরা পালন করছিলাম 22 সনে, 23 সনে করেছি, 24 সনে করেছি। এটা 22 সনের ছবি। আমরা 20 সনে আমরা একটা প্যালিয়েটিভ কেয়ারের ছোট্ট গাইডলাইন বের করছিলাম করোনা কন্ডিশনে, যে করোনা রোগীদের প্যালিয়েটিভ কেয়ার কিভাবে দেওয়া যায়। তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য। আমি এখন আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের প্রায় 1.5 ঘন্টা বোধহয় হয়ে গেছে। আমরা খুব বড় লেকচার নিয়ে ফেলেছি। থ্যাংক ইউ ডাক্তার সৈয়দ সানি সাহেব। আপনারা ইয়ে করতে পারেন, আমাদের লেকচার শেষ। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। আমাকে শুনতে স্যার পাচ্ছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার এত সুন্দর, এত গোছানো একটা লেকচার আমাদের সাথে শেয়ার করার জন্য থ্যাংক স্যার। ইউ, থ্যাংক ইউ। জি স্যার। স্যার পার্টিসিপেন্টদের কে বলতেছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করবেন, আমরা স্যারের কাছে তাহলে ফরওয়ার্ড করতে পারবো। সরাসরি প্রশ্ন করে ফেলেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। জি, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার মাইকটা ওপেন করে সরাসরি প্রশ্নটা করতে পারেন। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সেটা স্যার, যে প্যালিয়েটিভ কেয়ার আর হসপিসের পার্থক্যটা আসলে পুরোপুরি বুঝি নাই আর কি, একটু যদি বলতেন যে হ্যাঁ, প্যালিয়েটিভ আর হসপিস। প্যালিয়েটিভ কেয়ার আর হসপিসের আসলে পার্থক্য খুব বেশি একটা নাই। আমাদের দেশে প্যালিয়েটিভ কেয়ার বলা হয় এবং প্যালিয়েটিভ মেডিসিন বলা হয়। আমাদের দেশে হসপিস সেন্টার নাই, বাংলাদেশের নাই। ইন্ডিয়াতে 2-4টা সেন্টার আছে। এশিয়ান কান্ট্রিতে এটাকে প্যালিয়েটিভ কেয়ার বলা হয়। ইউরোপে মানে জেলা থানা লেভেলে হসপিস সেন্টার বলে। আর ইনস্টিটিউট লেভেলে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি বা বড় বড় ইউনিভার্সিটি লেভেলে প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্ট বলে। ডিপার্টমেন্ট হলো টিচিং ইনস্টিটিউট, ওখানে টিচিং এর জন্য টিচার থাকে, প্লাস বেড, হসপিটাল বেডও থাকে। আর শুধু থানা জেলা লেভেলে হসপিস সেন্টারগুলো থাকে। কিন্তু দুইটারই কাজ একই, নিরাময়যোগ্য শয্যাশায়ী, জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক সেবাদানের জন্য হসপিস সেন্টার বা প্যালিয়েটিভ কেয়ার থাকে। কাজী দুইটাই একই কাজ করে। ইউরোপে ইনস্টিটিউট গুলাতে প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্ট আছে, আর এমনি উপজেলা জেলা লেভেলে প্যালিয়েটিভ সেন্টার আছে। যেমন আমাদের টিবি
ক্লিনিক আছে বা টিবি সেন্টার আছে। দেশের বিভিন্ন জায়গায় টিবি সেন্টার, লেপ্রোসি সেন্টার, ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার ভিজিটর সেন্টার এরকম আছে। বা ইউনিয়ন লেভেলে আমাদের যেমন হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার সেন্টার আছে না, তো ঠিক এরকম তাদের হসপিস সেন্টার আছে নিরাময় অযোগ্য রোগীদের জন্য। শুধুমাত্র ক্যান্সার এবং এই রিলেটেড রোগীরা যারা জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে তাদের চিকিৎসার জন্য এই হসপিস সেন্টার সিমিলার প্যালিয়েটিভ মেডিসিনের ডাক্তার, নার্স, প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট আছে। আর প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্টের টিচিং ইনস্টিটিউট থাকে, ওখানে টিচিং এর জন্য শিক্ষক আছেন এবং অন্যান্য যে স্টাফ দরকার তা আছে। তাদের আবার হসপিটালও আছে। পার্থক্য গঠনগত খুব বেশি একটা পার্থক্য নাই, মূলত দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, যে আমাদের সব দেশে নাম হলো প্যালিয়েটিভ মেডিসিন, অন্য দেশে ইউরোপে এবং আমেরিকাতে নাম হলো হসপিস এন্ড প্যালিয়েটিভ সেন্টার। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। আর আর যদি কারো প্রশ্ন থাকে প্লিজ মাইকটা ওপেন করে আপনার প্রশ্নটা করেন স্যারকে। স্যার এই মুহূর্তে মনে হয় পার্টিসিপেন্টদের কোনো প্রশ্ন নেই। স্যার আমরা আজকের মতো স্যার, যদি আপনি অনুমতি দেন স্যার, তাহলে আজকের মতো স্যার আমাদের লেকচারটা এখানে শেষ করতে হ্যাঁ। পারি। স্যার আমরা আচ্ছা। একটা আনঅফিসিয়াল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেছি, সো ওইখান থেকে যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয় স্যার, আমরা আপনার সাথে শেয়ার জি করবো জি জি অবশ্যই। জি, থ্যাংক ইউ।